আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে জৈব রসায়নের লেকচার নাম্বার 10। প্রথমত একটু লেট হয়ে গেল। আচ্ছা, আমি কোন গ্রুপ থেকে লাইভ শুরু করছি? আমাদের এইচএসসি কেমিস্ট্রি অনলাইন গ্রুপ না এটা? আসলে অনেক সময় মাথা ঠিক থাকে না। আচ্ছা, প্রথম কথা হচ্ছে সবাই খাতা কলম নিয়ে বসে যাও। আজকে হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটা টপিক, অনেকগুলো বেসিক আসবে, অনেকগুলো ডেপথ আলোচনা হবে, অনেকগুলো কনসেপ্ট আসবে। সো প্রত্যেকটা টপিক আজকে আমরা আলোচনা করব আলোক সমানতে। দেখে বোঝা যাচ্ছে আজকের টপিকটা হচ্ছে আলোক সমানতা, কারণ গত ক্লাসে আমরা জ্যামিতিক সমানতা আলোচনা করেছিলাম, ঠিক আছে? তো আলোক সমানতা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং খুবই একটু লেন্দি টপিক। সো যতটুকু পারা যায় কম সময়ের মধ্যে আমরা কিভাবে কাভার আপ করতে পারি সেটা হচ্ছে আজকে দেখব। সো ফার্স্ট হচ্ছে ডেফিনেশনটা সবাই একটু লিখে রাখো। আশা করি ডেফিনেশনটা লেখার পরে কেউ কোনো কিছু বুঝবে না, তবে বোঝার দরকারই নেই, ঠিক আছে? বোঝার দরকারই নেই। দেখো ডেফিনেশনটা কি। ফার্স্টে হচ্ছে যে একই, আমি কিসের ডেফিনেশন পড়াচ্ছি? আলোক সমানতার ডেফিনেশন পড়াচ্ছি। আলোক সমানতা দেখো, একই আণবিক সংকেত, একই আণবিক সংকেত, ঠিক আছে? এরপরে একই গাঠনিক সংকেত, একই আণবিক সংকেত, একই গাঠনিক সংকেত, ঠিক আছে? 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, একই ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পন্ন। প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা কোন ধরনের সমানতা? এমন একটা সমানতা আপনি ডেফিনেশন লিখতেছেন যেটার একই আণবিক সংকেত, একই গাঠনিক সংকেত, একই আণবিক সংকেত, একই গাঠনিক সংকেত। এটা আমরা আসলে স্টেরিও সমানতাতে পড়ে এসেছিলাম যে প্রত্যেকটা স্টেরিও সমানতা যতগুলো প্রকারভেদ ছিল সবগুলোতে আণবিক সংকেত একই, অর্থাৎ স্ট্রাকচার সেম। তাদের আণবিক মানে হচ্ছে মলিকুলার ফর্মুলা সেম, অর্থাৎ তাদের স্ট্রাকচারও সেম, অর্থাৎ আণবিক এবং গাঠনিক সংকেত সেম। বাট এই আলোক সমানতাতে দেখা যাচ্ছে তাদের ভৌত ও রাসায়নিক ধর্ম তাও কিন্তু সেম। তাহলে ডিফারেন্সটা কি ভাইয়া? তাহলে ভাইয়া ডিফারেন্সটা কি? ভাই এখনো লাইভ শুরু হয় নাই। লাইভ শুরু হয় না বলতে এখনো পড়া শুরু হয় না। যারা যারা অংশগ্রহণ করতেছো ডিপ্রেশনে পড়ে যাও না, এখনো কিছু শুরু হয় না। জাস্ট এই আলোক সমানতার ডেফিনেশনটা লেখা শুরু করতেছি মাত্র। এটা সবাই লিখো। একই আণবিক সংকেত, একই গাঠনিক সংকেত, একই ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পন্ন, অর্থাৎ তাদের ফিজিক্যাল, কেমিক্যাল স্ট্রাকচার, মলিকুলার ফর্মুলা সবগুলো সেম। প্রশ্ন হচ্ছে স্যার এটা কি ধরনের সমানতা? এটার তার মানে এটার মধ্যে কি স্যার কোনো ডিফারেন্স থাকবে না? অবশ্যই ডিফারেন্স থাকবে। ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে আলো। আলো নামটা কি? আলো। আলো মানে হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম, অর্থাৎ অপটিক্যাল সমানতা, অর্থাৎ যেটা আলোর প্রতি আচরণটা তাদের ভিন্ন দেখাবে। আশা করি কিচ্ছু বুঝি নেই। দেখো 3 নম্বর পয়েন্টে কি? 3 নম্বর পয়েন্টটা হচ্ছে যে একই আণবিক সংকেত, একই গাঠনিক সংকেত, একই ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পন্ন যেসব জৈব যৌগ যেগুলো থাকবে। কিন্তু আচ্ছা, আমি ফার্স্টে তোমাদেরকে ডেফিনেশনটা এভাবে পয়েন্ট আকারে লিখো, পরে দিয়ে আমি তোমাকে সেটা সুন্দর করে সাজিয়ে দিব। ফার্স্টে তুমি এভাবে আমাকে আমার মতো লিখে ফেলো, একই ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পন্ন। কিন্তু কিন্তু একটা কথা আছে। কিন্তু রে কি? কিন্তু আলোক সক্রিয়তা ধর্মে ভিন্ন। এই পয়েন্টটা বুঝবে না কেউ। যারা যারা দেখতেছে তারা এই পয়েন্টটা বুঝবে না। কি পয়েন্ট? আলোক সক্রিয়তা ধর্মে ভিন্ন। কি বললাম? আলোক সক্রিয়তা ধর্মে ভিন্ন, অর্থাৎ আরেকটু এক্সপ্লেন করি ভাই, আরেকটু এক্সপ্লেন করেন। অর্থাৎ তল সমবর্তিত, অর্থাৎ তল সমবর্তিত আলোর প্রতি, তল সমবর্তিত আলোর প্রতি ভিন্ন আচরণ প্রদর্শন করে। খুবই সিম্পল একটা কথা। ভিন্ন আচরণ, আচরণ এটা আচরণ, ভিন্ন আচরণ সবাই লেখা বোঝা যাচ্ছে? ভিন্ন আচরণ প্রদর্শন করে, তাদেরকে পরস্পরের আলোক সমানতা বলে। স্যার কিচ্ছুই তো বুঝি নাই। আসলে বোঝার দরকার নাই, ডেফিনেশনটা লিখে ফেলো, কারণ এর পরে দিয়ে বেসিক শুরু হবে আর শেষ হবে না। কি বললাম? আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত সেম, ভৌত ও রাসায়নিক ধর্ম অর্থাৎ ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি সেম, অর্থাৎ তারা দুজনই হচ্ছে তাদের ধর্মটা, ধর্ম বলতে যেমন রাসায়নিক ধর্ম থাকতে পারে, রাসায়নিক বিক্রিয়া থাকতে পারে, সবগুলো তো সেম। বাট
কোন জায়গায় ডিফারেন্স? ডিফারেন্সটা হচ্ছে যে আলোক সক্রিয়তা ধর্ম ভিন্ন। অর্থাৎ যেমন ধর আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, আচ্ছা দেখা যাচ্ছে কিনা দেখি, দেখা যাচ্ছে না, একটু ওয়েট করো, নিচে আর দেখা যাচ্ছে না। আচ্ছা এই এক্সাম্পলটা আমি তোমাকে দিচ্ছি। সাপোজ ধরো এ একটা যৌগ, এ প্রাইম একটা যৌগ। ভালোভাবে দেখো, আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, ছোট্ট একটা এক্সাম্পল, এরপর আমি বেসিক আলোচনা করব। ফার্স্টে দেখো এ হচ্ছে একটা যৌগ, এ এর গাঠনিক সংকেত, এটার গাঠনিক সংকেত সেম। কি বললাম? এটা এ এবং এ প্রাইমের গাঠনিক সংকেত সেম, এ এবং এ প্রাইমের আণবিক সংকেত সেম, এবং এ এবং এ প্রাইমের ফিজিক্যাল এবং কেমিক্যাল অর্থাৎ ভৌত রাসায়নিক ধর্ম তাও সেম। বাট আলোক সক্রিয় ধর্মে ভিন্ন মানে হচ্ছে যে এই যৌগটা মানে এই যৌগটা আলোর প্রতি যে আচরণ প্রদর্শন করবে এ প্রাইমটা সেই আচরণ প্রদর্শন করবে না। অর্থাৎ তাদের দুইটার মধ্যে একটাই ডিফারেন্স হচ্ছে আলোর প্রতি ভিন্নতা। কি বললাম? একটাই ডিফারেন্স হচ্ছে কি, যে তল সমবর্তিত আলোর প্রতি ভিন্ন আচরণ প্রদর্শন করবে। প্রশ্ন হচ্ছে ভাইয়া তল সমবর্তিত বুঝি নাই, তল সমবর্তিত আলো বুঝি নাই, আলোক সক্রিয়তা কিভাবে হয় সেটা বুঝি নাই, তোমার সেটা এখন বোঝার দরকার নাই। ফার্স্টে ইন্ট্রোডাকশন নাও, ফার্স্টে ইন্ট্রোডাকশন নাও, তোমাকে কি পড়তে হবে। আমি কি বললাম? এ হচ্ছে একটা যৌগ যার আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত সেম, দুইটারই আণবিক সংকেত গাঠনিক সংকেত সেম, বাট ভৌত রাসায়নিক ধর্ম তাও কিন্তু সেম, সরি ভৌত এবং রাসায়নিক ধর্ম তাও কিন্তু সেম, বাট আলোক সক্রিয়তা ধর্মে ভিন্ন। অর্থাৎ এই যৌগটা আলোর প্রতি যে বিহেভিয়ার দেখাবে এ প্রাইম যৌগটা আলোর প্রতি সেই বিহেভিয়ার দেখাবে না। সেজন্য আমরা বলতে পারি এ এবং এ প্রাইম হচ্ছে পরস্পর অপটিক্যাল আইসোমারিজম অর্থাৎ আলোক সমানতা। এটাই ছিল ইন্ট্রোডাকশন, এটাই ছিল ইন্ট্রোডাকশন। একজন বলতেছে আমি দেখতে পারতেছি না, তোমাদের মানে কি ধরনের প্রবলেম যে বের হয়। সবাই লিখছো? আচ্ছা ভাইয়া দ্রুত লিখতে হবে, দ্রুত লিখতে হবে। এটা ছিল ইন্ট্রোডাকশন। তার মানে বুঝছো তো এক্সাম্পলটা কি ছিল? আমি জাস্ট তোমাকে ছোট্ট একটা এক্সাম্পল দেখাইছি, এগুলো কিচ্ছুই না। এরপরে বেসিকটা শুরু হবে। টপিকটা হচ্ছে একটু লেন্দি, এই টপিকের মধ্যে অনেকগুলো টপিক আসবে, মানে অনেকগুলো ছোট ছোট টপিক আসবে। এখন তুমি বলতেছো ভাই আমি ডেফিনেশনটা বুঝি নাই। ডেফিনেশনটা তুমি এখন বুঝবা না, ডেফিনেশন বুঝবা তোমাকে যখন আমি বেসিকটা পড়াবো, তোমাকে যখন আমি সবগুলো হচ্ছে কি সুন্দর করে একদম সিকোয়েন্স আকারে পড়াবো, তখনই হচ্ছে তুমি বেসিকটা তুমি ডেফিনেশনটা বুঝতে পারবে। এখন তোমাকে ডেফিনেশন বোঝার দরকার নেই, বাস ডেফিনেশনটা লিখে এক পাশে ফেলে রাখো, জানালা দরজা সব বন্ধ করো, হেডফোন ইউজ করে এটা লেকচারটা দেখো এবং হচ্ছে ফুল স্ক্রিনে দেখার চেষ্টা করো। কে কি কমেন্ট করতেছে এগুলো আমার দেখার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা ডেফিনেশন মুছে ফেলি, না হলে স্ক্রিনশটটা নিয়ে ফেলো, যারা যারা নতুন আসছো তারা স্ক্রিনশট নিয়ে ফেলো, ঠিক আছে? আচ্ছা এখানে আমি বেশিক্ষণ ওয়েট করতে পারবো না, কারণ অনেকগুলো পড়া, আমি জানি না আজকে সবগুলো কভার হবে কিনা। অলরেডি আমার টাইম আমি অলরেডি লেট করে ফেলছি, অলরেডি লেট করে ফেলছি, ঠিক আছে? আচ্ছা জানি না সবগুলো কভার হবে কিনা, তবু দেখি ইনশাআল্লাহ চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে দেখো অপটিক্যাল আইসোমারিজম পড়বো। অপটিক্যাল আইসোমারিজম মানে হচ্ছে কি? আলোক সমানতা। অপটিক্যাল আইসোমারিজম মানে কি? আলোক সমানতা। এই যে অপটিক্যাল আইসোমারিজম পড়বো, এটা পড়ার আগে আমাকে, এটা জানার আগে আমাকে কিছু টপিক খুব ভালোভাবে ক্লিয়ার করতে হবে। এক নাম্বার কি কি পড়তে হবে? ইন্ট্রোডাকশন নিচ্ছে। এক নাম্বার পিপিএল কি, হোয়াট ইজ পিপিএল, পিপিএল বুঝতে হবে। আচ্ছা পিপিএল যে আমি তোমাকে লিখে দিচ্ছি, যে এই পিপিএল এর আমি তোমাকে একটা কাজ করি, এটার বাংলাটা লিখিনি ফার্স্টে। এটার পুরো নামটা হচ্ছে প্লেন পোলারাইজড লাইট, প্লেন পোলারাইজড লাইট। আচ্ছা এই জিনিসটা, এটা বাংলা যদি আমি লিখি, তুমি বাংলাটা লিখতে পারো। বাংলাটা হচ্ছে তল সমবর্তিত আলো। একটু আগে একটা কথা লিখছিলাম না ভাইয়া, তল সমবর্তিত আলো। ভাইয়া কিচ্ছু বুঝি নাই, তল সমবর্তিত আলো। রিল্যাক্স করো, একটু ধৈর্য ধরো, আস্তে আস্তে বুঝবা। এরপরে 2 নাম্বার হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভিটি। অপটিক্যাল অ্যাক্টিভিটি মানে হচ্ছে আলোক সক্রিয়তা। অপটিক্যাল অ্যাক্টিভিটি পিপিএল যদি কেউ যদি না বুঝে, সে আলোক সমানতা কিচ্ছুই বুঝে না। অপটিক্যাল অ্যাক্টিভিটি মানে কি? আলোক সক্রিয়তা। অপটিক্যাল অ্যাক্টিভিটি মানে কি? আলোক সক্রিয়তা, ঠিক আছে? আলোক সক্রিয়তা। আচ্ছা এই টপিকগুলো আমাকে ভালোভাবে আগে বুঝতে হবে। এরপর আমরা পড়বো পিপিএল পড়ার পরে, পিপিএল অপটিক্যাল অ্যাক্টিভিটি আলোক সক্রিয়তা পড়ার পরে আমরা পড়বো ডাইসিমেট্রি। আমরা কি পড়বো? ডাই, আমি জানি এটা অনেক কেউ নাম শুনে নাই, ডাই বানান ভুল হয়েছে ভাইয়া, ডাই সিমেট্রিক্যাল। আজকে অনেকগুলো তোমরা যারা, আমি তোমাকে একটা কথা বলি, এখানে সবচেয়ে বেশি রিয়েলাইজ করবে ক্লাসটা, মানে সবচেয়ে বেশি ফিল করবে কারা জানো? যারা হচ্ছে জৈব রসায়ন আগে কমপ্লিট করে এসেছিল, এবং সে যখন আমারটা দেখবে তখন সে একটু বেশি ফিল করবে ক্লাসটা।
আর সে এমন এমন টপিকের এমন এমন কথা শুনবে যেটা সে কোনোদিন আগে শুনে আসে নাই। সো যারা যারা আগের ক্লাসটা দেখছো তারা সবচেয়ে বেশি এই ক্লাসটা মানে ইন্টারেস্টিং ফিল করবা, ঠিক আছে? ডাইসিমেট্রিক্যাল, ডাইসিমেট্রিক্যাল মানে হচ্ছে, আমি যদি বলি ডাইসিমেট্রিক্যাল মানে হচ্ছে আনসিমেট্রিক্যাল, আনসিমেট্রিক্যাল মানে হচ্ছে অপ্রতিসাম্য। এখন ভাইয়া কিচ্ছু বোঝার দরকার নেই, এখন আমাকে কিচ্ছু বোঝার দরকার নেই, আমি জাস্ট বাংলাটা মনে রাখি, অপ্রতিসাম্য, ঠিক আছে? কিচ্ছু বোঝার দরকার নেই এখন। এরপর আসি, এগুলো গেছে না? আচ্ছা, তাহলে একটা দুইটা তিনটা এগুলো গেল। এরপর আমরা পড়বো কাইরালিটি, 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 অথবা এটাকে বলা হয় যে কাইরাল কেন্দ্র অথবা কাইরালিটি, সবচেয়ে বেস্ট হচ্ছে কাইরালিটি অথবা কাইরালিটি কম্পাউন্ড। আচ্ছা, এরপরে পড়বো, হ্যাঁ কাইরালিটি পড়তে পারো, এবং এরপরে পড়বো আমরা হচ্ছে কাইরাল কার্বন। কাইরাল কার্বন তো আমরা অবশ্যই পড়বো, ঠিক আছে? আচ্ছা, এখন কিছু স্টুডেন্ট এখন আমাকে নক দিবে, যে বলবে ভাইয়া কাইরালিটি আর কাইরাল কার্বন তো ভাইয়া সেম কথা, ভাইয়া কোত্থেকে পড়ে এসেছো? এটা সেম না, দুইটার মধ্যে ডিফারেন্স আছে। কাইরালিটি এবং কাইরাল কার্বনের মধ্যে কি বললাম? ডিফারেন্স আছে, দুইটা কিন্তু সেম কথা না। আচ্ছা, এই কথাগুলো আমি এখন তোমাদেরকে এক্সপ্লেন করবো। ফার্স্টে পিপিএল, অপটিক্যাল অ্যাক্টিভিটি, ডাইসিমেট্রিক্যাল, কাইরালিটি, কাইরাল কার্বন, এরপর আরো অনেক ছোট ছোট টপিক আসবে, যেমন আজকে এনানসিয়াম আর ডায়াস্টোরিয়াম সবগুলো পড়বো। আচ্ছা, এখন তাহলে যাদের ব্লাড দেখা যাচ্ছে তারা একবার একটা কাজ করো, আবার বের করো, বের হয়ে আবার ঢুকো, এই কাজটা করতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, পিপিএলটা পড়বো আমরা, পিপিএল, 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 ফার্স্টে পিপিএল বুঝতে হবে না? তাহলে আমি ডেফিনিশনটা কি বললাম, যে সকল যৌগগুলা অর্থাৎ যে সকল জৈব যৌগ সবকিছু ঠিকঠাক আছে, বা তাদের মধ্যে দেখা যাচ্ছে আলোর প্রতি ধর্মটা ভিন্ন, অর্থাৎ আলোর প্রতি ধর্ম ভিন্ন হলে তাহলে তারা পরস্পর আলোক সমানো। এবং এটা বোঝার জন্য আমাদেরকে ফার্স্টে কি বুঝতে হবে? পিপিএল। তাহলে আমি ফার্স্টে পিপিএল, এরপর আমরা বুঝবো হচ্ছে কি অপটিক্যাল অ্যাক্টিভিটি, এগুলো সবগুলো বুঝবো। তবে এই সবগুলো কথাগুলো আমরা একটা এক্সপেরিমেন্ট দিয়ে বুঝবো, কারণ আলাদা আলাদা করে যদি আমি তোমাকে পড়াই অনেক সময় চলে যাবে। পুরো জিনিসটাকে আমি একটা কাজ করি, আমি একটা এক্সপেরিমেন্টে নিয়ে আসি, একটা এক্সপেরিমেন্ট নিয়ে আসলে তারপর বুঝবা। একটা এক্সপেরিমেন্টে নিয়ে আসতেছি, ঠিক আছে? এই এক্সপেরিমেন্টটা হচ্ছে খুবই বেসিক একটা জিনিস। এই জিনিসটা হচ্ছে কিসের এক্সপেরিমেন্ট, মানে একটা যৌগ আলোক সমানতা দিচ্ছে কিনা। কি বললাম ভাইয়া? ফার্স্ট ইন্ট্রোডাকশন নাও। একটা যৌগ আলোক সমানতা দিচ্ছে কিনা সেটা কিভাবে জানবো? সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট দিয়ে, একটা পরীক্ষা আছে। কি বললাম? পরীক্ষা। পরীক্ষাটা বলছে একটু বড় একটা পরীক্ষা, মানে এটা জাস্ট খুবই সিম্পল ভাবে, এবং ওইখানের মধ্যে তুমি পিপিএল কি জিনিস, তুমি হচ্ছে পোলারাইজ লাইট কি জিনিস, এরপরে তুমি হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভিটি কিভাবে হচ্ছে, সবকিছু আমরা এক্সপেরিমেন্ট দিয়ে জানবো। সো আমরা পুরো জিনিসটা একটা এক্সপেরিমেন্টের মধ্যে নিয়ে আসবো, এবং এখানের মধ্যে তোমাকে হচ্ছে সবকিছু ক্লিয়ার করে দিব। তাহলে এক্সপেরিমেন্টে কিসের ভাইয়া? কিসের? একটা যৌগ, সাপোজ ধরো আমি তোমাকে একটা যৌগ দিলাম, বললাম যে মিথেন। সাপোজ ধরো আমি তোমাকে বললাম মিথেন আলোক সমানতা দিবে কিনা। এখন তো তুমি কিচ্ছু জানো না, তুমি কি বলবো? ভাই একটা এক্সপেরিমেন্টের কথা বলছিল, ওই এক্সপেরিমেন্টটা করবো, যদি এক্সপেরিমেন্টের রেজাল্টটা দেখে তাহলে বুঝবো মিথেন আলোক সমানতা দিচ্ছে কিনা। এখন এক্সপেরিমেন্টটা আসি। এক্সপেরিমেন্টটা জানার আগে ফার্স্টে আমাকে পিপিএল জানতে হবে। হোয়াট ইজ পিপিএল? পিপিএল মানে হচ্ছে তল সমাবর্তিত আলো, অর্থাৎ প্লেন পোলারাইজ লাইট। আচ্ছা, এটা বোঝার জন্য আমাকে একটা কাজ করি, সেটা হচ্ছে আমি একটা লাইট নিব। কি নিব? একটা লাইট নিব। এই লাইট, এটা হচ্ছে একটা লাইট বলতে তুমি এখানে একটা লাইট সোর্সের কথা বলতেছি। আমি কিসের কথা বলতেছি? লাইট সোর্সের কথা বলতেছি, অর্থাৎ যেটা আলোক উৎস, যেমন সেটা হচ্ছে টিউবলাইট হতে পারে, সেটা ভাল্ব হতে পারে, অথবা সূর্যের রশ্মি হতে পারে, যে কোনো একটা। এটা হচ্ছে আমার লাইট সোর্স, এখান থেকে আলো আসবে, এখান থেকে কি আসবে? আলো আসবে, বুঝছো? এটা লাইট, যদি ভাল্বের মতো লাগতেছে না তবে ফিলটা নাও যে এটা হচ্ছে একটা লাইট। আচ্ছা, এই লাইটের মধ্যে একটা ধর্ম আছে, লাইটটা হচ্ছে কিরকম? চারিদিকে ছড়ানো ছিটানো। সাপোজ ধরো আমার উপরে একটা টিউবলাইট আছে, টিউবলাইটের লাইটটা সাপোজ কি আসলে উপরে টিউবলাইট আছে, তো টিউবলাইটের লাইটটা চারিদিকে ছড়ানো ছিটানো, চারিদিকে কি ছড়ানো ছিটানো। এই চারিদিকে ছড়ানো ছিটানোটাকে আমি এভাবে লিখতে পারি, এইভাবে। চারিদিকে ছড়ানো ছিটানো মানে হচ্ছে এভাবে না, অর্থাৎ সেটা বিভিন্ন দিকে যাচ্ছে, লাইটগুলো বিভিন্ন দিকে যাচ্ছে, এটাই তো। লাইটগুলো কি মানে আমার দিকে আসছে, তোমার দিকে আসছে, বাম দিকে যাচ্ছে, ডান দিকে যাচ্ছে, অর্থাৎ চারিদিকে ছড়ানো ছিটানো। এই ধরনের লাইটকে বলা হচ্ছে কি বলো? আনপোলারাইজড লাইট। আনপোলারাইজড লাইট, এই ধরনের লাইটকে কি বলা হচ্ছে? আনপোলারাইজড লাইট। আনপোলারাইজড মানে হচ্ছে চারিদিকে ছড়ানো ছিটানো, অর্থাৎ একটা সার্টেন ডিরেকশনের লাইট না। কি বললাম? একটা সার্টেন ডিরেকশনের লাইট না, চারিদিকে ছড়ানো ছিটানো, এটাকে বলা হচ্ছে আনপোলারাইজড লাইট। অথবা তুমি বলতে পারো এটাকে
নর্মাল লাইট। কি বললাম? নর্মাল লাইট। আর এই জিনিসটা হচ্ছে লাইট সোর্স, যেখান থেকে আলো আসতেছে, লাইট সোর্স। বুঝা যাচ্ছে? এই জিনিসটা হচ্ছে কি? লাইট আচ্ছা, এটা হচ্ছে আমার একটা, সরি একটু ওয়েট করো। দেখো, এটা হচ্ছে একটা নর্মাল লাইট। এটা আনপোলারাইজ লাইট কেন বলতেছি? কারণ এই লাইটটা পোলারাইজ না। পোলারাইজ মানে বলতে আমি বুঝাচ্ছি, যেমন ধরো সার্টেন ডিরেকশনে যদি একটা লাইট যায়, সেটা হচ্ছে পোলারাইজ লাইট। আর যেটা ছড়ানো ছিটানো, যেমন তোমার বাসার মধ্যে যে লাইটগুলো থাকে, এই লাইটের আলো চারিদিকে যাচ্ছে, পুরো রুমের মধ্যে ছড়াচ্ছে, তাহলে সেটা হচ্ছে আনপোলারাইজ লাইট, যেটাকে বাংলায় বলা হয় অসমবর্তিত আলো। অসমবর্তিত আলো, বাংলাটা লিখে দিচ্ছি, অসমবর্তিত। অসমবর্তিত স্পেলিং হয়তো একটু এদিকে এদিক হতে পারে। অসমবর্তিত আলো, অসমবর্তিত আলো। এখন এই প্লেন পোলারাইজ লাইটটাকে, আচ্ছা ভাইয়া এক্সপেরিমেন্টে কিসের? একটা যৌগ, সাপোজ ধরো মিথেন, একটা যৌগ আলোক সমানতা দিচ্ছে কিনা সেটা জানার জন্য আমরা এক্সপেরিমেন্টটা করি। আচ্ছা, এখন তাহলে এই যে নর্মাল লাইট যেটা আসলো, প্লেন পোলারাইজ লাইট, এটাকে আমরা কি করব? এখন এটাকে আমরা নিকল প্রিজমে প্রবেশ করাবো। কিসে প্রবেশ করাবো? নিকল প্রিজম। নিকল প্রিজম হচ্ছে একটা ত্রিকোণাকার প্রিজম, যেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। এটা হচ্ছে একটা যন্ত্র। এই যন্ত্রটার কাজটা কি? এটা হচ্ছে সে বিভিন্ন দিকের লাইট যেগুলো আছে, বিভিন্ন দিকের অর্থাৎ তার চারপাশে যে লাইটগুলো আছে, সেই লাইটগুলোকে সে শোষণ করে নিবে, এবং শোষণ করে সে একটা সার্টেন ডিরেকশনাল লাইট বের করে দিবে। কি বললাম? এই দেখেন, এতগুলো লাইট যেগুলো আছে, সবগুলো লাইট নিকল প্রিজম শোষণ করে নিবে। নিচে নিকল প্রিজম শোষণ করে নিছে, এটা নিকল প্রিজম। আমি বলছি নামটা নিকল, আবার এটা নিকল ধাতু না, আবার নিকল প্রিজম, যেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। কিসের তৈরি? ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। এই নিকল প্রিজমটা কি করে? চারিদিকের আলোগুলোকে সে শোষণ করে নিয়ে একটা সার্টেন ডিরেকশনে একটা লাইট বের করে দেয়। অর্থাৎ এই দেখো, সবগুলো আলো সে শোষণ করছে, এখানে অনেকগুলো আলোর দিক ছিল, সবগুলো সে শোষণ করে শুধুমাত্র একটা সার্টেন ডিরেকশনে লাইট বের করলো। এই সার্টেন ডিরেকশনে যে লাইটটা বের হলো, এই লাইটকে বলা হচ্ছে পিপিএল। এই লাইটকে বলা হচ্ছে পিপিএল। পিপিএল মানে হচ্ছে প্লেন পোলারাইজ লাইট, অর্থাৎ সমাবর্তিত আলো। কি বললাম? প্লেন পোলারাইজ লাইট মানে হচ্ছে সমাবর্তিত আলো, অর্থাৎ একটা সার্টেন ডিরেকশনে একটা কি বের করে দিল? লাইট বের করে দিল। কে করছে এটা? নিকল প্রিজম। এই সমাবর্তিত আলো। এখন এই যে পিপিএল যেটা আছে, এই পিপিএলটাকে আমি কি করব? একটা নিকল প্রিজম, নিকল না, এই পিপিএলকে আমরা কি করব? একটা পোলারোমিটার টিউবে প্রবেশ করাবো। কি করব? পোলারোমিটার টিউবে এইভাবে প্রবেশ করাই দিব। এটা হচ্ছে একটা পোলারোমিটার টিউব। এই টিউবটার নাম কি? পোলারোমিটার টিউব। পোলারোমিটার স্পেলিং দেখো, পোলারোমিটার। পোলারোমিটার কি? এটা টিউব। আচ্ছা, এই পোলারোমিটার টিউবে কাকে প্রবেশ করাবো? পিপিএল কে প্রবেশ করাই দিব। এখন এর পরে দিয়ে যে ঘটনা ঘটবে, কি বললাম? এর পরে দিয়ে যে ঘটনা ঘটবে সেটাই হচ্ছে আমার রেজাল্ট। আমার এক্সপেরিমেন্ট এখানে শেষ। কি বললাম? এর পরে দিয়ে যে ঘটনাটা ঘটবে সেটাই হচ্ছে আমার রেজাল্ট। এখন ভালোভাবে চিন্তা করে দেখো, এখানে আরেকটা কথা জানিয়ে রাখি, যে এই পোলারোমিটার টিউবের মধ্যে একটা তরল যৌগ থাকে। কিসের তরল যৌগ? আমাকে বলো। যে যৌগটার তুমি আলোক সমানতা বের করবে। সাপোজ ধরো আমি তোমাকে বললাম যে ইথাইল অ্যালকোহল CH3CH2OH, আমি সাপোজ ধরো বললাম তোমাকে ইথাইল অ্যালকোহল কি আলোক সমানতা দিবে? তুমি কি করবে? স্যার আমি কি করব? ইথাইল অ্যালকোহলকে পোলারোমিটার টিউবে ঢুকাবো, এরপরে আমি অবজার্ভ করব, এরপরে যে রেজাল্টটা পাবো তখন আমি বলতে পারবো স্যার এটা আলোক সমানতা দিবে কিনা। তার মানে এটার যে লিকুইড যে সলিউশনটা আছে, এটা যে লিকুইড সলিউশন অর্থাৎ তরল যে যৌগটা আছে, সেটাকে আমি পোলারোমিটারে পাস করে দিব, এরপর আমার কাজ শেষ। কিন্তু এখানে আমি তোমাকে আরেকটা কথা বলে রাখি, আমি তোমাকে প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করতেছি, ভালোভাবে শোনো। এই পিপিএল কে আমি ঢুকাচ্ছি, পিপিএল কে কোথায় পাস করাবো? পোলারোমিটার টিউবে। পোলারোমিটার টিউবে আগে থেকে কি ছিল? তরল যৌগটা ছিল। তরল যৌগ বলতে কার তরল যৌগ? সাপোজ ধর আমি বললাম এখানে তরল যৌগ ছিল ইথানলের, সাপোজ আমি বললাম ইথানলের, যে কোনো একটা যৌগ হতে পারে, ইথানলের তরল যৌগটা ছিল। এখন এই যৌগটা যদি, কি বললাম, এই যৌগটা এই পিপিএল কে যদি স্ট্রেট আকারে বের করে, সাপোজ ধরো এখানে পিপিএল যেটা আছে না, পিপিএলটা হচ্ছে সোজা বরাবর যাবে, এভাবে
সোজা বরাবর সে যাবে, মানে সে পাস করবে। এখন সে যেভাবে গেছে, কি বললাম, সে যেভাবে গেছে সেভাবে যদি বেরিয়ে যায় তাহলে সেটা আলোক সমানতা দেবে না। কি বললাম, সে যেভাবে গেছে অর্থাৎ পিপিএলটা যেভাবে গেছে সেভাবে যদি বেরিয়ে যায় তাহলে ওই যৌগটা আলোক সমানতা দিবে না। এখানে আমি বলতে পারি যে এই এক্সপেরিমেন্টে 3টা রেজাল্ট আসতে পারে। এই এক্সপেরিমেন্টে কি আসতে পারে, 3টা রেজাল্ট আসতে পারে। একটু ভালোভাবে দেখো কয়টা রেজাল্ট আসতে পারে, 3টা রেজাল্ট। রেজাল্ট নাম্বার 1, আমি জানি তোমরা হয়তো এইভাবে কোনোদিন পড়ো নাই, শুরুতে আমি তোমাদেরকে এক্সপেরিমেন্টের আলোচনা করতেছি, ঠিক আছে? কারণ তোমরা হয়তো বলতে পারো যে ভাইয়া ফার্স্টে একটা আলাদা আলাদা করে পড়াইতে না। না ভাই, আলাদা আলাদা করালে তুমি বোর ফিল করতা, তুমি অনেক বোর ফিল করতা। কারণ আমার কাজ হচ্ছে তোমাকে কি করানো, জৈব রসায়নটাকে তোমার মধ্যে ইন্টারেস্ট আনো, ঠিক আছে? আমি ওটা চিন্তা করি সবসময়, কারণ আমার স্টুডেন্টরা যাতে বোর ফিল না করে। আমি আলাদা আলাদা করা পড়াইলে তোমরা জৈব রসায়নটাকে আসলে বোর বানাই ফেলতা, ঠিক আছে? সো এটা পসিবল না। আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে দেখো, প্রত্যেকটা ধাপে ধাপে ক্লাইম্যাক্স বের হবে, প্রত্যেকটা স্টেজে স্টেজে ক্লাইম্যাক্স বের হবে। জাস্ট একটু ওয়েট করো। পোলারোমিটার টিউব, তাহলে আমি তোমাকে কি বললাম, একদম বেসিক একটা কথাবার্তা বলছি যে এই পিপিএলটা, এটা পিপিএল না ভাইয়া, এটা পিপিএল, তো মানে এই পিপিএলটাকে আমি এইভাবে দিচ্ছি আর কি, এটা পিপিএল ভাইয়া, এটা পিপিএল। এই পিপিএল কে যদি সে কোনো ধরনের যদি প্রভাবিত না করে, মানে সোজা বেরিয়ে গেলে, মানে যৌগটা পিপিএল কে টাচও করে নেয়, সোজা বেরিয়ে গেছে সাপোজ ধরো, তাহলে সে আলোক সমানতা দিবে না। এখন আমি তোমাকে একটা কথা বলতেছি যে এখানে যে রেজাল্টটা বের হবে, এই রেজাল্টটা হচ্ছে 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের বের হতে পারে, আরেক ধরনের বের হতে পারে, আমি সেটা তোমাদেরকে জিজ্ঞেস করব। তবে আমি বলবো জেনারেলি 3 ধরনের, ঠিক আছে? আমি বলবো জেনারেলি 3 ধরনের। এক নাম্বার, রেজাল্ট নাম্বার 1, সে যেভাবে গেছে, পিপিএলটা যেভাবে পোলারোমিটারে ঢুকছে সেভাবে বেরিয়ে যাবে। তার মানে কি বললাম, এক নাম্বার হচ্ছে আনএফেক্টেড পিপিএল। কি বললাম, আনএফেক্টেড পিপিএল। কি বললাম, এটা আমি এক্সপেরিমেন্টটা বোঝানোর পরে আমি তোমাকে যে ডেফিনেশন যেটা লিখে দিছি না, সেই ডেফিনেশনটা তুমি তখনই বুঝবা। এখন তুমি ডেফিনেশন এর আগে তুমি মাথা ফাটাই ফেললেও ডেফিনেশন বুঝবা না, ফার্স্ট এক্সপেরিমেন্টটা বুঝতে হবে। কি বললাম, আনএফেক্টেড পিপিএল। আনএফেক্টেড পিপিএল মানে কি, অর্থাৎ এই পিপিএলটা অপ্রভাবিত, অর্থাৎ সেটা প্রভাবই পড়া নাই, মানে এই পিপিএল কে সে কিছুই করতে পারে নাই, যেভাবে ঢুকছিল সেভাবে বেরিয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আনএফেক্টেড পিপিএল। এই আনএফেক্টেড পিপিএলটা অবশ্যই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, অর্থাৎ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মানে হচ্ছে সে আলোক নিষ্ক্রিয়। কি বললাম, আলোক নিষ্ক্রিয়। প্রশ্ন হচ্ছে, তার মানে স্যার যেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মানে যেটা আলোক নিষ্ক্রিয়, তার মানে সেটা আলোক সমানতা দিবে না? জি স্যার, যেটা আলোক সমানতা দিচ্ছে না, অর্থাৎ আলোক সমানতা দিচ্ছে না মানে সে আলোক নিষ্ক্রিয়। আলোক নিষ্ক্রিয় মানে সে আলোক সমানতা দিচ্ছে না, মাথায় ঢুকছে? আলোক সক্রিয় মানে সে আলোক সমানতা দিবে। কি বললাম, আলোক সক্রিয় মানে সে আলোক সমানতা দিবে, অর্থাৎ আলোক সক্রিয় আর আলোক সমানতা দিবে, সেম কথা। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মানে আলোক নিষ্ক্রিয়, অর্থাৎ আলোক সমানতা দিবে না, এটাই বোঝাচ্ছি। আচ্ছা, আরেকটা রেজাল্ট আসতে পারে, রেজাল্ট নাম্বার 2 হচ্ছে, রেজাল্ট নাম্বার 2 হচ্ছে কি, যে এই যে পিপিএল যেটা আছে, কি বললাম, এই যে পিপিএল যেটা আছে, এই পিপিএল কে সে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে পারে। কি বললাম, এই পিপিএল কে সে কি করতে পারে, ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে পারে। সো এখন ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরাই তাহলে আমি বলতে পারি কিরকম, দেখো, সরি এটা আসলে আমি কালো 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 পেন দিয়ে দিলে বেস্ট হতো না, তাহলে আরো ভালোভাবে ফিল পাতা। দেখো 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 দেখো, সরি ভালোভাবে ফিল পাইতা, মাঝে মাঝে স্লিপ অফ টাং হয়। দেখো, আচ্ছা এই জিনিসটা, তাহলে এই পিপিএল কে সে কি করলো, ঘড়ির কাঁটার দিকে ঘুরালো। ঘড়ির কাঁটা মানে বুঝি ভাইয়া, ঘড়ির কাঁটা মানে কি, ডান দিকে। অর্থাৎ এই যেখানে পিপিএল যেটা বের হচ্ছে, দেখো দেখো এইখানে এই পিপিএলটা যখন এদিক দিয়ে পাস করাচ্ছি, এই পিপিএলটা কি করলো, এইকে ঘড়ির কাঁটার দিকে ঘুরালো। কি বললাম, ভালোভাবে দেখো, আমি তোমাকে এক্সপ্লেন করতেছি, একটা জিনিসও মুখস্থ না। দেখো দেখো, এই দেখো ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে বলতে আমি সাপোজ ধরো এটাকে আমি 2 ভাগে ভাগ করলাম। ঘড়ির কাঁটার দিকে বলতে আমি বোঝাচ্ছি সাপোজ ধরো এইভাবে, এটা ঘড়ির কাঁটার দিকে না, এদিকে তীর চিহ্ন ডান দিকে হলো মানে ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটার দিকে মানে হচ্ছে কি, ডান ভর্তি, অর্থাৎ ডান দিকে ঘুরাচ্ছে। তার মানে এটাকে আমি বলতে পারি হচ্ছে ক্লক ওয়াইজ। তুমি এটা লিখিও না এভাবে, তুমি এমনি, এটা আমি তোমাকে বোঝানোর জন্য লিখছি, এভাবে লিখবা না, নাহলে সুন্দর হবে না চিত্রটা। এটা তুমি লেখো ক্লক ওয়াইজ রোটেশন, ক্লকওয়াইজ রোটেশন পিপিএল। এই ক্লকওয়াইজ রোটেশন পিপিএলটা হবে আমার অপটিক্যালি অ্যাক্টিভ। কি বললাম, ক্লকওয়াইজ রোটেশনটা হবে আমার অপটিক্যালি অ্যাক্টিভ। অর্থাৎ এখানে রেজাল্ট কয়টা, 2টা লেখা হয়েছে। একটা হচ্ছে কি,
যে ওই পিপিএল মানে হচ্ছে ওই স্ট্রেট যেটা আলো, লেজার লাইট চিনো না, লেজার লাইটের আলোটা একদম কি মানে একদম তীর বরাবর যায় না, মানে সাপোজ আমি তোমাকে বললাম আমার চোখের মধ্যে শুধু আলো ফেলাও, কোনো জায়গায় ফেলাতে হবে না, তো তুমি কি করবা, স্যার পিপিএল লাগবে, তুমি আমাকে একটা এলইডি বাল্ব কি আমার চোখের মধ্যে দিয়ে দিবা, হবে না, কারণ ওটা এলইডি বাল্ব যদি আমার সাপোজ একটা বাল্ব আমার সামনে আনছো বা একটা টর্চ লাইট আনছো, দেখা যাচ্ছে কি যে ওই জিনিসটা ওই লাইটটা আমার সারা দিকে আমার মানে সারা দেহে ছড়ানো ছিটানো, তো আমি কি করব, স্যার একটা এমন একটা লাইট আনবো যে লাইটটা শুধুমাত্র আপনার চোখের উপরে ফোকাস করবে, সেটাই হচ্ছে পিপিএল, সেটা হচ্ছে প্লেন পোলারাইজ লাইট। এখন এই পিপিএল কে এই যৌগটা সে তিন ভাবে হচ্ছে কি রেসপন্স করাতে পারে, কিভাবে, একটা হচ্ছে সে টাচই করবে না, যেভাবে আছে সেভাবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে সেটা, আর একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘোরাবে, সেটা হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন এবং সেটা অপটিক্যালি অ্যাক্টিভ। আচ্ছা, যেটা ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছে সেটাকে বলা হয় ডেক্সট্রো রোটেটরি, ডেক্সট্রো রোটেটরি, ডেক্সট্রো রোটেটরি, যেটাকে শর্ট ফর্মে বলা হয় শুধু ডি, শুধু কি বলা হয় শর্ট ফর্মে ডি, এবং কিছু কিছু টিচার কিছু কিছু বইয়ে শুধু লেখা আছে প্লাস, মানে কিছু কিছু মানুষ শুধু প্লাসই বলে, মানে ধনাত্মকটাই বলে, সো এটাকে প্লাসও বলা হয়, ঠিক আছে, ডি মানে হচ্ছে প্লাস, প্লাস কেন, কারণ ঘড়ি কাটার দিকে সেটা প্লাস। আর ডেক্সট্রো রোটেটরি যেটাকে বলা হয় ডান ঘূর্ণি, ডান ঘূর্ণি মানে হচ্ছে ডান দিকে ঘুরবে, সেজন্য তোমরা পড়ে আসছো না ডি ল্যাকটিক অ্যাসিড অ্যাল ল্যাকটিক অ্যাসিড, ডি কেন ভাইয়া, কারণ ওই যৌগটা পিপিএল কে ঘড়ির কাঁটার ডান দিকে ঘোরাচ্ছে, সেজন্য এটাকে বলা হচ্ছে ডি, ডি এর ফুল ফর্ম হচ্ছে ডেক্সট্রো রোটেটরি। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এরপরে আরো কিছু কথা বলবো, আচ্ছা ডেঞ্জারাস ইংলিশ ওয়ার্ড যেটা বলতেছো তোমরা বাংলা লিখো ভাইয়া, সমস্যা নেই, ডান ঘূর্ণি, ঠিক আছে, বাংলা লিখো ডান ঘূর্ণি, ঠিক আছে, ডান ঘূর্ণি লিখো, সমস্যা নাই। আর এখানে কোন একটা ইংলিশ ওয়ার্ড না যেটা আশা করি তোমরা বুঝবা না, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মানে আলোক নিষ্ক্রিয়, আমি তো সবগুলো বাংলা লিখিয়ে দিছি, আমার আসলে আমার দিক থেকে কোনো কমতি নাই, বুঝছো। আচ্ছা, এখন তো আমি রেজাল্টটা মুছে দিলাম না, কিছু করার নেই, কারণ এরপর আমাকে লিখতে হবে যে নিচে তার লেখা যাবে না, তোমরা দেখবা না। আচ্ছা, 3 নাম্বার পয়েন্টটা আমরা একটু দেখি, 3 নাম্বার আরেকটা রেজাল্ট আসতে পারে, সেটা হচ্ছে কি ভাইয়া বলো তো, আরেকটা রেজাল্ট আসতে পারে সেটা হচ্ছে কি, যে এই পিপিএলটা অর্থাৎ যেখানে পিপিএল যেটা ছিল সেটা এই পিপিএল কে সে যৌগটা অর্থাৎ যৌগটা পিপিএল কে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে পারে, কি বললাম, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে পারে, অর্থাৎ হচ্ছে এরকম এরকম, দেখো তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাতে পারে, একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, আরেকটা হচ্ছে কি বললাম, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে হইছে না, অর্থাৎ এদিকে, তাহলে এটা কি হলো, ঘড়ি কাঁটার বিপরীত দিকে, অথবা তুমি এভাবে দিতে পারো সেম কথা, ঘড়ি কাঁটার বিপরীত দিকে, তাহলে ঘড়ি কাঁটার বিপরীত দিকে যেটা ঘুরাবে সেটাকে আমরা বলবো যে অ্যান্টি, কি বলবো, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন পিপিএল, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন পিপিএল, এবং এটা হচ্ছে আমার অপটিক্যালি কি বলো, অপটিক্যালি অ্যাক্টিভ, অর্থাৎ এটা হচ্ছে আমার আলোক সক্রিয়, এটা হচ্ছে কি আমার আলোক সক্রিয়, অর্থাৎ ঘড়ি কাঁটার দিকে যেটা ঘোরাচ্ছে সেটাও আলোক সক্রিয়, ঘড়ি কাঁটার বিপরীত দিকে যেটা ঘোরাচ্ছে সেটাও আলোক সক্রিয়, অর্থাৎ 3 ধরনের রেজাল্ট পেতে পারে। আর যেটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছে এটাকে বলা হয় লিবো রোটেটরি, অর্থাৎ বামবর্তী, লিবো মানে হচ্ছে লেফট, যেটাকে তোমরা বলো না যে অ্যাল ল্যাকটিক অ্যাসিড, কেন বলো, এটা আসবে সামনে পড়া অ্যাল, এবং এটাকে মাইনাস দ্বারা চিহ্নিত করা হয়, কেন ভাইয়া, কারণ এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরালে সেটা হচ্ছে মাইনাস, এতটুকু কথা। এখন আমাকে বলো রেজাল্ট কি আরেকটা আসতে পারে, দেখি এখানে যারা যারা কমেন্ট করতেছে একটু বলো তো, রেজাল্ট কি আরেকটা আসতে পারে, মানে একটা গেল কি, আমি তোমাকে আবার বোঝাচ্ছি, দেখো পোলারোমিটার ঢুকেছি না, দেখো এটা হচ্ছে পোলারোমিটার না, পোলারোমিটার, এই পোলারোমিটারের মধ্যে যৌগটা থাকবে এবং এই যৌগটা পিপিএল কে ঘোরাবে, তা আমি তোমাকে বললাম একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছে, সরি এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে বললাম, আর এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছে, ঠিক আছে, আর একটা হচ্ছে স্ট্রেট যাচ্ছে। এখন আমাকে বলো রেজাল্ট কি আরেকটা পাইতে পারি, রেজাল্ট কি আরেকটা আসতে পারে এখানে, আচ্ছা এখানে সাজ্জাদ হাসান মাহির, তোমাদের একটা সমস্যা হচ্ছে যে আমি তোমাকে একটা কথা বলি, যে রবি 10 মিনিট স্কুল যেটা আছে
এই রবি 10 মিনিট স্কুলে তোমাদের স্বামীর ভাইয়া যেটা বলছিল যে ঘড়ির কাঁটার দিকে ঘুরালে উনি সেটা লিখে দিছিল লিবো, এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে সেটা ডেক্সট্রো। তো এটা আসলে আমি তোমাকে একটা কথা বলবো, তুমি আমার কথা ফলো করবে না, তুমি বইয়ের কথা, তুমি কোনো অনলাইন চ্যানেলের কথা ফলো করবে না, তুমি ফলো করবা কার কথা? অবশ্য বইয়ের কথা, ঠিক আছে ভাইয়া? বইয়ের কথাটা তুমি ফলো করবা, যেটা ডান দিকে ঘুরাবে, যেটা ডান দিকে ঘুরাবে, ডান দিকে মানে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ, সেটা সবসময় ডেক্সট্রো রোটারি। এর আগে আমাকে অনেকজনের প্রশ্ন করছিল, কারণ তারা আমার থেকে সবচেয়ে বেশি বিলিভ করে 10 মিনিট স্কুলকে। তা আমি বললাম যে আমার ক্লাসগুলো সারা বাংলাদেশ দেখতেছে, সো আমি ইস্তিয়াক টিচার, অ্যাজ এ টিচার আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে অথেন্টিক সোর্স দেওয়া। যদি আমার কোনো কারণে যদি ভুল হয়ে যায়, যেহেতু আমি মানুষ, যদি ভুল হয়ে যায়, কনসেপচুয়াল মিস্টেক কখনো হবে না, এটা চ্যালেঞ্জ। যদি কেউ কনসেপচুয়াল মিস্টেক ধরে ফেলতে পারে, তাকে আমি ট্রিট দিব অনেক বড় একটা রেস্টুরেন্টে, এটা আমি চ্যালেঞ্জ দিব তোমাকে। বাট কোনো ধরনের সিলি মিস্টেক হলে সেটা আমি বলে দিব। বাট তোমরা কি করো, তোমাদের যে 10 মিনিট স্কুল বলো বা বিভিন্ন অনলাইন চ্যানেল তোমরা দেখে সেটা বিলিভ করে ফেলো। ভাইয়া এভাবে বিলিভ করবা না। আমার কথা হচ্ছে তুমি জিনিসটা যাচাই করবা, যেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরাবে সেটা ডেক্সট্রো রোটেটারি, আর যেটা ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরাবে সেটা হচ্ছে লিবো রোটেটারি, ঠিক আছে? না আসতে পারলে আপনি বলতেন না, মানে আসবে। আচ্ছা, এটা কি বললো সীমান্ত চক্রবর্তী? না না না, এখানে ক্লকওয়াইজ হচ্ছে ডেক্সট্রো রোটেটারি, আর যেটা অ্যান্টি ক্লকওয়াইজ সেটা লিবো রোটেটারি, ঠিক আছে? তোমরা যেভাবে বলি সেভাবে লিখো। আচ্ছা, এখন দেখো এখানের মধ্যে আমাদের তাহলে এগুলো মোটামুটি বোঝা শেষ না? আচ্ছা, এখানে একটা কথা বলি আরো, যে এটা আমি তোমাকে এখানে আচ্ছা, এখানে আর কথা বলিও না তোমরা, অনেক কথা হয়েছে, এখন ভালোভাবে দেখো, ঠিক আছে? এখানে অনেকজনে কথা বলতেছো, কথা বলবো না, দেখো। হ্যাঁ, একজনে বলতেছে ভাইয়া কি পড়াশোনা করেন নাকি? ফারহানা তোমার তো গ্রুপে থাকতে দিব না, এই ধরনের কথা বলতেছো কেন? এখন ভালোভাবে অবজার্ভ করো ভাইয়া, ক্লাসগুলো ভালোভাবে দেখো। দেখো আমি তোমাকে একটা কথা বলি, যে এখানের মধ্যে তাহলে আমি কি বললাম, পোলারোমিটার ঢুকেছি না? এটা পোলারোমিটার। আচ্ছা, এই পোলারোমিটার যোগটা মধ্যে তরল যোগটা থাকে, যে যোগটার আলোক সমানতা বের করব, এবং ওই যোগটা পিপিএল কে ঘোরাবে। তাহলে আমি বললাম 3 ভাবে ঘোরাতে পারে। এখন আমি তোমাকে আরেকটা কথা বললাম, যেটা বইয়ে ভালোভাবে লেখা নাই, একটু মাথায় রাখো। যদি কোনো যোগ যদি দুই দিকে একই সাথে ঘুরাই, বাম দিকে ঘুরাচ্ছে ডান দিকে ঘুরাচ্ছে, তাহলে সেটা হবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কি বললাম? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। হ্যাঁ, আর যারা যারা বলতেছো ভাইয়া ডান দিকে ঘুরালে কি হবে, লিবো হবে, বাম দিকে ডেক্সট্রো হবে, আমি কয়টা রেফারেন্স দিব তুমি কল্পনা করতে পারবে না, ঠিক আছে? আমাকে নক দিও, ঠিক আছে? আমি তোমাকে রেফারেন্স দিয়ে দিব। আচ্ছা দেখো, ডান দিকে ঘুরালে অপটিক্যালি, কি বললাম, যদি দুই দিকে ঘুরাই তাহলে সেটা হবে আলোক নিষ্ক্রিয়, এরকম একটা রেজাল্ট হতে পারে। তবে আমরা সেটা রেজাল্টে লিখবো না, কারণ এরকম তেমন একটা হয় না। যদি হয়ে থাকে তাহলে সেটা হবে আলোক নিষ্ক্রিয়। কি হয়ে থাকবে? আলোক নিষ্ক্রিয়, বুঝছো? অর্থাৎ ওই পিপিএলটাকে, ওই যোগটা যদি দুই দিকে ঘোরাই, একই সাথে দুই দিকে ঘোরাচ্ছে, তাহলে সেটা হবে আলোক নিষ্ক্রিয়। তাহলে এটা একটা কথা গেল। এবং এখানের মধ্যে তুমি একটা প্রশ্ন করতে পারো যে ভাইয়া, আমি সাপোজ ধরেন আমি আপনাকে দুইটা যোগ দিলাম, আপনাকে আমি কোশ্চেন করলাম যে ভাইয়া দুইটা যোগের মধ্যে কোনটা বেশি অপটিক্যালি অ্যাক্টিভ হবে, কোনটা বেশি ভাইয়া আলোক সক্রিয় হবে। তাহলে এটা জানার জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে থিটাটা বের করতে হবে। থিটা মানে হচ্ছে কি ভাইয়া? থিটা মানে কি? থিটা মানে হচ্ছে যে ওই রোটেশনটা, অর্থাৎ সে কত ডিগ্রি ঘুরাচ্ছে। আমার কথা বোঝানোই মনে হয়। এই যে এখানে থিটাটা বের হচ্ছে তার রোটেশনটা, অর্থাৎ তার কোণটা কত, সে কত বেশি ঘোরাতে পারতেছে সেটা হচ্ছে তার থিটা, মানে কত ঘোরাতে পারতেছে সেটা হচ্ছে তার থিটা। এবং থিটা যত বাড়বে তত তার অপটিক্যাল অ্যাক্টিভিটি বাড়বে। থিটা যত বাড়বে তত তার অপটিক্যাল অ্যাক্টিভিটি বাড়বে। অর্থাৎ একটা যৌগ ওই পিপিএল কে যত বেশি ঘোরাতে পারবে ততই তার আলোক সক্রিয়তা বাড়বে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কিভাবে সেটা জানবো? তো এটার জন্য আমাকে কি করতে হবে? স্পেসিফিক রোটেশন বের করতে হবে। স্পেসিফিক রোটেশন, ভয় পাবা না, এগুলো তেমন একটা, আমি তোমাকে এগুলো বেসিক দিচ্ছি। আসলে এখনো কিন্তু ধরতে গেলে মেইন ক্লাইম্যাক্স শুরু হয় না, এগুলো বেসিক দিচ্ছি। স্পেসিফিক রোটেশনটা কি হবে? স্পেসিফিক রোটেশনটাকে আমরা আলফা দিয়ে ডিনোট করব, এবং এটা হবে থিটা ডিভাইড বাই সি ইন্টু এল। প্রশ্ন হচ্ছে ভাইয়া সি মানে কি? প্রশ্ন হচ্ছে ভাইয়া এল মানে কি? এল মানে হচ্ছে তুমি যে পোলারোমিটার ধরেছো না, সেই পোলারোমিটারের দৈর্ঘ্য, এবং ওটাকে সেন্টিমিটার অথবা ডেসিমিটারে প্রকাশ করবা। সাপোজ ধরো পোলারোমিটারের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার সমান কত বলো? 1 ডেসিমিটার।
আমি একদম সবচেয়ে ছোট এককটা ধরবো 1 ডেসিমিটার, এটা সবচেয়ে বেস্ট। আর এলটা কত? এল মানে সরি এটা ছিল এল। আর সি মানে কি? সি মানে হচ্ছে ঘনমাত্রা। ঘনমাত্রাটাকে আমি কিভাবে লিখবো? গ্রাম বাই লিটার। এবারে থিটার এককটা কি? রেডিয়ান। আমি যদি এইভাবে আলফার এককটা যদি বের করতে চাই, আলফা মানে কি ভাইয়া? হোয়াট ইজ আলফা? আলফা মানে রোটেশনটা বের করা, মানে সে কতটুকু রোটেশন করছে সেটা হচ্ছে আমার আলফা। স্পেসিফিক রোটেশন মানে একটা যৌগ, সাপোজ ধরো এইভাবে তো কখনো প্রশ্ন আসে না, এভাবে কখনো আসবে না, এগুলো আসলে ইন্টারেস্ট সিলেবাসও নাই বলতে গেলে, ঠিক আছে? যে সাপোজ ধরো দুইটা যৌগ দিছে, যে কোনটা হচ্ছে আলোক সমানতা বেশি দেখাচ্ছে বা কোনটা আর আলোক সক্রিয়তা বেশি, তো তুমি কিভাবে করবা? যে আলফাটা বের করবা, থিটাটা হচ্ছে কি, তোমাকে ডিগ্রিটা দিয়ে দিবে, এটা কত ডিগ্রি ঘুরছে, সাপোজ ধরো 24 ডিগ্রি ঘুরছে বা 20 ডিগ্রি ঘুরছে, এরকম একটা কিছু থাকতে পারে। আর সি ইন্টু এল মানে হচ্ছে, সি মানে কি, যে যৌগটা ছিল না, তোমাকে এখানে পোলারিমিটার একটা যৌগ ছিল না, ওই যৌগটার ঘনমাত্রা। আর এল মানে কি, যে পোলারিমিটারের টিউবের দৈর্ঘ্যটা, এই টিউবের দৈর্ঘ্যটা হচ্ছে আমার এল। তাহলে আমি যদি এখানে এককটা যদি বের করতে যাই, তাহলে রেডিয়ান পার, এখানের মধ্যে আমি বলতে পারি ডি এম জি, আর এখানে আমি বলতে পারি এম এল, অর্থাৎ একসাথে বের করে ফেললাম। সি মানে কি, গ্রাম বাই মিলিলিটার না, তাহলে মিলিলিটারটা উপরে চলে যাবে, আর গ্রামটা এই পাশে। আর এখানে ডিএম মানে হচ্ছে ডেসিমিটার, আর গ্রাম মানে হচ্ছে গ্রাম, আর মিলিলিটার এই পাশে কেন? কারণ মিলিলিটার উপরে উঠে গেছে, আর মিলিলিটার গ্রাম পার মিলিলিটার ছিল। মিলিলিটার দোস্তি কারণ সবগুলো ছোট এককে ধরবা, কারণ এগুলো এতটাই ক্ষুদ্র। ডেসিমিটারটা আসলে সাপোজ ধরো এই টিউবটা কিন্তু অনেক ছোট, সেজন্য এটা আমাকে ডেসিমিটারে আমাদেরকে প্রকাশ করতে হবে। সো এগুলো ছিল আসলে আলফার ইউনিট কি। হ্যাঁ এটা তুমি এটা বলছো একক আর কি, ঠিক আছে? আচ্ছা এটা ভাইয়া। আচ্ছা এখন দেখো তোমাকে আমি তাহলে মোটামুটি এখন হচ্ছে আমরা কি পড়লাম? অপটিক্যাল অ্যাক্টিভিটি পড়লাম। লেখা শেষ হয়েছে সবার? দ্রুত লিখো। আচ্ছা এখন তাহলে একটা জিনিস বোঝা গেল হচ্ছে কি, তোমাকে আমি কি বললাম, তাহলে এখন তুমি ডেফিনেশনটা একটু মিলাই দেখো। কি বললাম? আমি বললাম যে সকল জৈব যৌগের একই আণবিক সংকেত, একই গাঠনিক সংকেত, একই ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পন্ন, এবং কিন্তু তাদের মধ্যে আলোক সক্রিয় ধর্মের ভিন্নতা, অর্থাৎ তল সমবর্তিত আলোর প্রতি। তল সমবর্তিত আলো মানে কি ভাইয়া? তল সমবর্তিত আলো মানে কি? ডেফিনেশনে যেটা লিখেছিল তল সমবর্তিত আলো মানে সেটাই মানে হচ্ছে পিপিএল। অর্থাৎ পিপিএল এর প্রতি যারা ভিন্ন আচরণ প্রদর্শন করবে তারাই হচ্ছে পরস্পর আলোক সমান। খুবই সিম্পল একটা কথা ছিল, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে? সি কার ঘনমাত্রা হবে? সি হবে, আমি তোমাকে আস্ক করলাম ইথাইল অ্যালকোহল আলোক সমানতা দিবে কিনা, তো তুমি কি করবে? ইথাইল অ্যালকোহল ঘনমাত্রা থাকবে না। সাপোজ আমি বললাম ইথাইল অ্যালকোহল ঘনমাত্রা হচ্ছে 2 মোল, ঘনমাত্রা 2 মোল মানে হচ্ছে 2 মোল পার লিটার, তাহলে সি এর মান কত হবে? 2 মোল পার লিটার। আবার আমি তোমাকে বললাম যে টিউব যেটা দিছি সেটা দৈর্ঘ্য হচ্ছে কত? 10 সেন্টিমিটার। অবশ্য সি এর পরিমাণটা আরো কম নিতে হবে, আরো কম নিবা, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এগুলো ছিল ছোট ছোট কথা, তবে এগুলো দিয়ে এভাবে কিন্তু আসে না, পরীক্ষা আসে না। আমি তোমাকে বেসিকটা পড়াচ্ছি, কারণ আমার কাজ হচ্ছে তোমাকে পড়ানো, শুধু পড়াতে থাকা, ঠিক আছে? আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে, স্যার সবকিছু বুঝলাম, কিন্তু পরীক্ষা যদি আসে তখন কি করব? আপনি বললেন যে একটা যৌগ আলোক সমানতা দিবে কিনা সেটা এক্সপেরিমেন্ট করতে হবে। তাহলে স্যার তোমার প্রশ্ন হচ্ছে, তাহলে স্যার পরীক্ষা যখন আমাকে প্রশ্ন আসবে যে এই যৌগটা আলোক সমানতা দিচ্ছে কিনা, তাহলে স্যার আমাকে প্র্যাকটিক্যাল ল্যাবে গিয়ে আমাকে এক্সপেরিমেন্টটা করতে হবে। নো স্যার, প্র্যাকটিক্যাল ল্যাবে গিয়ে এক্সপেরিমেন্ট করার দরকার নাই, এটা বের করার সেকেন্ড অপশন আছে। তাহলে প্রশ্ন হচ্ছে, স্যার ফার্স্ট অপশন পড়াইছেন কেন? তা এখন কথা হচ্ছে, ফার্স্টে যদি না পড়াইলে তুমি মেইন বেসিকটা জানতা না, তুমি ডেফিনিশন কিন্তু এখন বুঝছো। ডেফিনিশন তোমাকে বোঝাতে হলে তোমাকে বেসিকটা বোঝাতে হবে। এখন আসি হাউ টু ফাইন্ড অপটিক্যালি অ্যাক্টিভ উইদাউট এক্সপেরিমেন্ট। অপটিক্যালি অ্যাক্টিভ অর্থাৎ এক্সপেরিমেন্ট ছাড়া, মানে পরীক্ষা ছাড়া আমরা কিভাবে বুঝবো, এক্সপেরিমেন্ট ছাড়া আমরা কিভাবে বুঝবো যে একটা যৌগ আলোক সমানতা দিবে কিনা। সো আমরা আসি একটু 1 নাম্বার, তাহলে আমরা বলতে পারি কি, দেখো ভালোভাবে দেখো, খুবই ইন্টারেস্টিং। আমরা বলতে পারি মার্কার আসলে, আচ্ছা দেখো খুবই ইন্টারেস্টিং, দেখো আলোক সমানতার শর্ত। কি বললাম? আলোক সমানতার শর্ত। দেখো খুবই সিম্পল একটা কথা, আলোক সমানতার শর্ত। আচ্ছা দেখো প্রথম কথা হচ্ছে যে এই যে শর্ত যেটা ফার্স্টে লিখবো সেটা অনেকে এখন অ্যাগ্রি হবে না, কারণ তারা তো বিভিন্ন অনলাইন চ্যানেল ঘুরে আসে, বিভিন্ন বই টই পড়ে,
যেটাই করো না কেন, তবে আমি যেটা বলছি সেটা হচ্ছে রিসার্চকৃত, আমার নিজের রিসার্চকৃত, এবং আমি সেটা লিখবো। এবং লিখতে আমার হচ্ছে বুক ফুলায় লিখবো। সেটা হচ্ছে কি, আলোক সম্বন্ধে ফার্স্ট সত্য হচ্ছে ডাইসিমেট্রিক্যাল হতে হবে। কি হতে হবে? ডাইসিমেট্রিক্যাল। স্যার ডাইসিমেট্রিক্যাল লিখছেন কেন স্যার? ইংলিশ বুঝি না তো স্যার। ডাইসিমেট্রিক্যাল মানে হচ্ছে স্যার অপ্রতিসাম্য। অপ্রতিসাম্য যোগ মাস্ট ভাইয়া। তুমি যে বই পড়ো না কেন, তুমি আমার কথাটা তোমাকে মাথায় রাখতে হবে, যে আমি যেটা বলছি তোমাকে সেটা আজীবন মাথায় রাখতে হবে। আলোক সম্মত হওয়ার কি বললাম, ফার্স্ট যে কন্ডিশনটা হচ্ছে অপ্রতিসাম্য যোগ। ভাইয়া সবকিছু বলে যাও, অপ্রতিসাম্য যোগ হতেই হবে। অপ্রতিসাম্য যোগ না হলে সেটা আলোক সম্মত দিবে না, একদম সহজ কথা। ডাইসিমেট্রিক্যালের অপর নাম হচ্ছে আনসিমেট্রিক্যাল। তবে দুইটার মধ্যে কিছু ডিফারেন্স আছে, আমি তোমাকে এখন কনফিউশন করবো না। এটা মনে রাখো, ডাইসিমেট্রিক্যাল মানে হচ্ছে অপ্রতিসাম্য যোগ। প্রশ্ন হচ্ছে স্যার অপ্রতিসাম্য মানে কি? অপ্রতিসাম্য মানে হচ্ছে আমরা কোনো একটা দেহকে, সাপোজ ধরো প্রাণীর দেহ অথবা জীব দেহ অথবা কোন একটা বস্তু বলো, সেটাকে যদি আমি তার দেহ অক্ষ বরাবর অর্থাৎ তার অক্ষ বরাবর যদি আমি বিভক্ত করি, তাহলে আমি দুইটা অংশ পাবো। দুইটা অংশ যদি সমান থাকে তাহলে সেটাকে বলা হয় প্রতিসাম্য। আর দুইটা অংশের মধ্যে যদি অমিল দেখা যায় তাহলে সেটা হচ্ছে অপ্রতিসাম্য। স্যার কিচ্ছু বুঝি নেই। সাপোজ ধরো আমার এই হাতটা, আমার হাতকে আমি মাঝখান বরাবর বিভক্ত করে ফেলছি। বিভক্ত করার পরে আমার হাতের একটা অংশ আর একটা অংশের সাথে অমিল দেখা যাচ্ছে। কেন ভাইয়া? কারণ আমার হাতের 5টা আঙ্গুল সমান না। আমার হাতের 5টা আঙ্গুল সমান না, অর্থাৎ আমার হাতের একটা অংশ আর একটা অংশের সাথে কি, সাপোজ ধরো মাঝখানে কেটে দিলাম, এই অংশ এবং এই অংশ হচ্ছে কি অমিল দেখা যাচ্ছে। তাহলে আমার হাত হচ্ছে ডাইসিমেট্রিক্যাল। আমার হাত হচ্ছে ডাইসিমেট্রিক্যাল। ডাইসিমেট্রিক্যাল মানে হচ্ছে অপ্রতিসাম্য যোগ। আরো কিছু এক্সাম্পল দিব। আচ্ছা সাপোজ ধরো, আচ্ছা প্রত্যেকটা পয়েন্ট লেখার পর এক্সাম্পল দিচ্ছি। দেখো ফার্স্টে আমি বললাম এ হচ্ছে একটা যৌগ। তুমি আমাকে বললা যে ভাইয়া, আমি তোমাকে আস্ক করলাম এ কি আলোক সম্মতা দিবে? তোমাকে ফার্স্টে মাথায় রাখতে হবে যে ইস্তিয়াক ভাই আমাকে বলছে এ যদি অপ্রতিসাম্য হয় তবেই সে আলোক সম্মতা দিবে। এখন প্রশ্ন হচ্ছে এ কি অপ্রতিসাম্য? এ কি অপ্রতিসাম্য? এ কে তার অক্ষ বরাবর ভাগ করি, তার একটা অংশ আর একটা অংশের হুবহু সমান, তাহলে এ হচ্ছে প্রতিসাম্য। প্রতিসাম্য, তাহলে এটা আলোক সমানতা দিবে না। বুঝা গেছে? এরপর আসি বিতে। স্যার বি কি দিবে? বি কে আমি তার অক্ষ বরাবর ডিভাইড করি, বি এর একটা অংশ আর একটা অংশের হুবহু সেম হয়ে গেছে, তাহলে বি আলোক সমানতা দিবে না। এরপর আসি সিতে। সি এর একটা অংশ আর একটা অংশের কি সেম হয়ে গেছে, তাহলে সি আলোক সমানতা দিবে না। প্রশ্ন হচ্ছে স্যার কোনটা দিবে? তাহলে দিবে বলতে সাপোজ ধরো পি কে তুমি অক্ষ বরাবর ভাগ করো অথবা তুমি এইভাবে ভাগ করো, কোনোটা অংশ কি সেম পাচ্ছ? সেম পাচ্ছ না, তাহলে পি। এরপরে আর, এগুলো হচ্ছে দিবে। আর এর একটা অংশ আর একটা অংশের হচ্ছে কি সেম না, তার মানে পি এবং আর হচ্ছে অপ্রতিসাম্য যোগ। আমি ফার্স্টে তোমাকে অ্যালফাবেট দিয়ে বুঝাইছি, পড়া দিয়ে আস্তে আস্তে কঠিনে ঢুকবো। শুরুতে একটু কনফিডেন্স আনাতে হবে যে জৈব রসায়ন আসলে অনেক সহজ। সহজ না? দেখো পি এবং আর তারা হচ্ছে কি প্রতিসাম্য না? না, অপ্রতিসাম্য। অপ্রতিসাম্য হওয়ার কারণে তারা হচ্ছে আলোক সমানতা দিবে। তারা হচ্ছে কি আলোক সমানতা দিবে। আচ্ছা এখন তাহলে এটা গেল না ভাইয়া? গেল। আচ্ছা এখন আসি অপ্রতিসাম্য যোগ। এরপর আসি কাইরালিটি। কাইরালিটি কম্পাউন্ড আচ্ছা অনেককে বলতে পারো যে ভাইয়া আপনি এইভাবে লিখে দিচ্ছেন, পরীক্ষা যদি আলোকসম্মত সত্য যদি আসে তা আপনি তো ভাইয়া সুন্দর করে সাজিয়ে লিখতেছেন না। সমস্যা নাই, সুন্দর করে সাজিয়ে কিভাবে লিখতে হয় সেটা বলবো। ফার্স্ট আগে বেসিকটা পড়ো। কাইরালিটি কম্পাউন্ড থাকতে হবে। কাইরালিটি মানে কি? আচ্ছা বিভিন্ন 90% স্টুডেন্ট মনে করে যে কাইরালিটি আর কাইরাল কার্বন হচ্ছে সেম কথা। 90% না, 99ও মনে করে, এবং অনেক টিচারও মনে করে। ঠিক আছে? আচ্ছা যাই হোক, এখন দেখি বলি। দেখো কাইরালিটি কম্পাউন্ড থাকতে হবে। কাইরালিটি কম্পাউন্ড মানে কি ভাইয়া? কাইরালিটি মানে হচ্ছে, এখন তুমি আবার অবাক হয়ে যাবা, অবাক হবো না প্লিজ। কাইরালিটি মানে হচ্ছে ডাইসিমেট্রিক্যাল। এখন আবার কনফিউশন। কাইরালিটি মানে হচ্ছে কি ডাইসিমেট্রিক্যাল। স্যার আবার ডাইসিমেট্রিক্যাল আনছেন, বিরক্তিকর। কাইরালিটি মানে হচ্ছে ডাইসিমেট্রিক্যাল। স্যার বুঝি নাই। আচ্ছা কাইরালিটি মানে হচ্ছে হ্যান্ডনেস। স্যার এখনো বুঝি নাই। স্যার হ্যান্ডনেস মানে কি? হ্যান্ডনেস মানে হাত, বুঝো? হাত, হাত, আমার হাত হচ্ছে কাইরালিটি। এখন থেকে এটা মাথায় রাখো। কাইরালিটি মানে হচ্ছে কি আমার হাত। আমার হাত হচ্ছে কাইরালিটি। অর্থাৎ আমি তোমাকে বলতেছি, দেখো
ডাইসিমেট্রিক্যাল এখানে পড়াইছি না, এই জায়গায় আমি তোমাকে একটু বলি এখানে কতটুকু অংশ দেখা যাচ্ছে। এখানে আমি তোমাকে দেখা যাচ্ছে, দেখো কাইরালিটি মানে হচ্ছে কি হ্যান্ডনেস। দেখুন যেমন ধরো আমি এই জায়গায়, আচ্ছা দেখো আমি আসলে আমি নিজেও কনফিউশনে পড়ে যাই। দেখো এই জায়গায় একটু মুছতে হবে, কিছু করার নাই। কাইরালিটি মানে হচ্ছে কি ডাইসিমেট্রিক্যাল, ডাইসিমেট্রিক্যাল মানে হচ্ছে হ্যান্ডনেস। অর্থাৎ এই জিনিসটা দেখো, আমি সাপোজ ধরো আমি এখানে আঙ্গুলটা দিলাম, আমার একটা হাত অঙ্কন করলাম, ঠিক আছে, এটা হচ্ছে আমার হাত, 1টা 2টা 3টা 4টা, আমার হাত এটা না 5টা। আচ্ছা এই হাতের সামনে আমি কি করলাম, একটা মিরর আনলাম। আমার হাতের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ না, সেটাকে বলা হচ্ছে কাইরালিটি। কাইরালিটি মানে হচ্ছে ঘুরে ফিরে আবার অপ্রতিসাম্য। কাইরালিটি মানে কি ঘুরে ফিরে আবার অপ্রতিসাম্য, অর্থাৎ প্রত্যেকটা অংশ এখানে সমান না। দেখো সমান আছে কিছু, সমান নাই। আমাদের হাত যদি 5টা আঙ্গুল যদি সমান থাকতো তাহলে সেটা হয়ে যেত প্রতিসাম্য, এবং প্রতিসাম্য থাকার কারণে সেটা কখনো কাইরালিটি হতো না, সেটা কখনো কাইরালিটি হতো না। তোমরা নতুন এটার কাছে কেন নতুন, কারণ তোমরা এটা বইয়ে তোমরা পাও নাই, তোমরা শুধু আজীবন পড়ে আসছো কাইরাল কার্বন, কাইরাল কার্বন, কাইরাল কার্বন। আরে ভাই কাইরাল কার্বন ছাড়া আরো কিছু কথা আছে, এগুলো আসবে। দেখো এটা হচ্ছে আমার হাত, এই হাতের আমি একটা মিরর আনলাম, এই যে মিররটা নিচ্ছি, মিরর মানে হচ্ছে ভাইয়া কি দর্পণ প্রতিবিম্ব হবে না, এই দর্পণ প্রতিবিম্ব। যদিও দর্পণ প্রতিবিম্ব হয় নাই, খুব বাজেভাবে আঁকছি, কিন্তু তবু দেখো এই দর্পণ প্রতিবিম্ব হয়েছে। অর্থাৎ এটা দর্পণ প্রতিবিম্ব কিভাবে হলো, আমার যে বুড়ো আঙ্গুল যেটা ছিল সেটা ছিল কি বাম পাশে, ডান পাশে, এবং সেটা চলে আসছে এখন বাম পাশে। অর্থাৎ তাদের মধ্যে কি দেখা যাচ্ছে, নতুন আরেকটা তথ্য আসছে এখানে। তাদের মধ্যে কি দেখা যাচ্ছে, তাদের মধ্যে দর্পণ প্রতিবিম্ব দেখা যাচ্ছে। কি বললাম, দর্পণ প্রতিবিম্ব। আবার কি বললাম বলো তো, দর্পণ, দর্পণ প্রতিবিম্ব না, প্রতিবিম্ব মানে বুঝো। আমাকে বলো এই অংশটা এবং এই অংশটা মিরর ইমেজ না, এটা পুরোটা মিরর ইমেজ না? মিরর ইমেজ হলে সেটা কি হবে, দর্পণ প্রতিবিম্ব হবে। অর্থাৎ দর্পণ, দর্পণ প্রতিবিম্ব হবে। আচ্ছা আমি তোমাকে একদম বাজে বাজে বোঝাচ্ছি, দর্পণ প্রতিবিম্ব হবে। এরপরে আরেকটা কথা আসছে যে এখানের মধ্যে দেখা যাচ্ছে অপ্রস্থাপনীয়। কি বললাম, আচ্ছা লেখাটা লিখে দিচ্ছি, কি বললাম, দর্পণ প্রতিবিম্ব হবে এবং সেটা অপ্রস্থাপনীয়। উপরি এটা বুঝি নাই আমরা স্যার, অপ্রস্থাপনীয়টা বুঝি নেই, এই জিনিসটা বুঝি নেই স্যার। অপ্রস্থাপনীয় মানে কি, এখানে তুমি এটা ব্র্যাকেট ইউজ করি না। অপ্রস্থাপনীয় মানে কি, অপ্রস্থাপনীয় মানে হচ্ছে, আমাকে একটা কথা বলো, হাতের প্রত্যেকটা আঙ্গুল কি এই আঙ্গুলের চুপসে কি বসে গেছে? অপ্রস্থাপনীয় মানে কি, যেমন ধরো এই আঙ্গুলটা, এই আঙ্গুল বরাবর রাখলাম, আমাকে বলো প্রত্যেকটা আঙ্গুল কি সমানভাবে সমাপাতিত হয়েছে? আনসার হচ্ছে না। অর্থাৎ তারা পরস্পর দর্পণ প্রতিবিম্ব এবং অসমাপাতিত, অথবা অসমাপাতিত লিখতে পারো। অর্থাৎ দেখো এই 5টা আঙ্গুল এই বরাবর, আমার আঙ্গুলকে বসছে, বসে নাই। দেখো এই জিনিসটাকে কোলে করে যদি এই জায়গায় বসাই দিই, তাহলে এই জিনিসটা আছে ডান পাশে, এই জিনিসটা আছে বাম পাশে, চুপসে গেছে, এভাবে চুপসে যেতে হবে, চুপসে যায় নাই। তার মানে এটা হচ্ছে অপ্রস্থাপনীয়, অথবা এটাকে বলা হয় অসমাপাতিত, অর্থাৎ অসমাপাতিত দর্পণ প্রতিবিম্ব। এখন আমাকে বলো রিজনটা কি? ফার্স্টের রিজন ছিল ডাইসিমেট্রিক্যাল, অপ্রতিসাম্য না হলে সেটা কাইরালিটি থাকতো না, কাইরালিটি না থাকলে কখনো অপ্রস্থাপনীয় দর্পণ প্রতিবিম্ব হতো না। তার মানে আমার মেইন কন্ডিশন হচ্ছে ভাইয়া এটা, 3টা হচ্ছে মেইন কন্ডিশন। ফার্স্টে কি বললাম, ডাইসিমেট্রিক্যাল অপ্রতিসাম্য যৌগ হতে হবে, কাইরালিটি কম্পাউন্ড থাকতে হবে মাস্ট, এরপরে দর্পণ প্রতিবিম্ব এবং অপ্রস্থাপনীয় হতে হবে। এটা হচ্ছে আমাদের মেইন 3টা শর্ত। বাট এই শর্তগুলোকে আমি চাইলে হচ্ছে আর একটু সুন্দর করে সাজাই বলতে পারি। কিভাবে বলতে পারি, দেখো ফার্স্ট আমি বলতে পারি অপ্রতিসাম্য যৌগ হতে হবে, কাইরালিটি যৌগটির মধ্যে কাইরালিটি বিদ্যমান থাকতে হবে, অথবা বিদ্যমান হতে হবে, যৌগটির মধ্যে কাইরালিটি উপস্থিত থাকতে হবে। এভাবে নিজের সুন্দর ভাষায় লিখতে পারো। 3 নাম্বারটা হচ্ছে যে উভয় কনফিগারেশন, 3 নাম্বারটা সাজিয়ে এইভাবে লিখবা যে উভয় কনফিগারেশন। কনফিগারেশন মানে কি, এটা একটা কনফিগারেশন, এটা একটা কনফিগারেশন, অর্থাৎ এটা একটা বিন্যাস, এটা একটা বিন্যাস। উভয় কনফিগারেশন পরস্পর, কি বললাম, এটা সুন্দর করে নিচে সাজিয়ে লিখতে পারো, নোট করে সুন্দর করে সাজিয়ে লিখতে পারো যে উভয় কনফিগারেশন পরস্পর দর্পণ প্রতিবিম্ব হবে, পরস্পর দর্পণ প্রতিবিম্ব হবে। এরপরে আরেকটা লিখতে পারো যে উভয় কনফিগারেশন পরস্পর অসমাপাতিত হবে। আমি আরেকটা তোমাকে বানাই দিচ্ছি, সুন্দর করে লিখতে পারো পরীক্ষায় লেখার জন্য। আর এক সময় তো শর্ত 2 নম্বরের জন্য আসে, কি লিখবো, যে উভয় কনফিগারেশন, আমার কথা বুঝতেছো? আচ্ছা এখানে একটা কথা আছে,
আবার কিছু টিচার আছে কাইরাল কার্বন না দেখলে কেটে দেয়। আচ্ছা, এখানে সমস্যা আছে। আচ্ছা যাই হোক, দেখো উভয় কনফিগারেশন এটাও বলতেছে, ওয়েট করো। তোমাদের টিচার উভয় কনফিগারেশন পরস্পর দর্পণ প্রতিবিম্ব হতে হবে। লাস্টে যেটা লিখছি এটা আসলে অটোমেটিক হয়ে যাবে, কারণ যেটা মিরর ইমেজ বের হচ্ছে সেটা অবশ্যই দর্পণ সরি আরে পরস্পর অসমাপতিত হতে হবে। আমি আবার লিখে ফেলছি, দেখো দেখো, পরস্পর অসমাপতিত অসমাপতিত আর হচ্ছে অবস্থাপনীয়, সেম কথা, অসমাপতিত হতে হবে। হতে হবে বলতে আসলে হয়ে গেছে, মিরর ইমেজ যেটা হবে সেটা অসমাপতিত হতে হবে। আচ্ছা, এরপরে এখানে আরেকটা কন্ডিশন, লাস্ট কন্ডিশনটা লিখবা হচ্ছে কি 5 নাম্বারটা, যে যৌগটি, সাপোজ ধরো আমি বললাম যৌগ কোনটা, যে যৌগটা তুমি আলোক সমতা বের করবা, যৌগটি এক সমতুল্য আলোক তলকে ডানে বা বামে ঘোরাতে হবে। এখানে লিখে দিবা লাস্টে যৌগটি, অর্থাৎ যে যৌগটির আলোক সমানতা বের করব সেই যৌগটি যদি এক সমতুল্য আলোক তল মানে কি পিপিএল কে ডানে বা বামে, ভাইয়া হয়তো ডানে না হয়তো বামে, দুই দিকে না, দুই দিকে যদি একই সাথে ঘোরায় তাহলে সেটা না, হয়তো ডানে অথবা বামে। অথবা আমি কি বললাম যে যৌগটি এক সমতুল্য আলোক তলকে ডানে বা বামে ঘোরাতে সক্ষম হতে হবে। এটা 5টা হচ্ছে আমার কন্ডিশন, 5টা হচ্ছে কন্ডিশন। তবে একটা কন্ডিশন টিচার যদি না দেখে, এটা হয়তো নাম্বার নাও দিতে পারে, সেই কন্ডিশনটা বলে দিচ্ছি, সেটা পরে এখনই বলতেছি। সেটা হচ্ছে যে একটি মাত্র কাইরাল কার্বন থাকতে হবে। আমি তোমাকে একটা কথা বলি, আচ্ছা তোমাদের একটা আমি কনফিউশন আরেকটা দূর করতেছি। দেখো তোমরা মনে করো যে যেমন তোমাদের বইয়ে লেখা আছে যে শুধুমাত্র মানে লেখা আছে শুধু অপ্রতিসম কাইরাল কার্বন থাকতে হবে, মানে অপ্রতিসম কার্বন। আমি তোমাকে বলি এটা একদম মেইন একটা সূত্র, কন্ডিশন। পাশে দিয়ে এটা স্টার চিহ্ন দিয়ে লিখে রাখো, স্টার চিহ্ন দিয়ে পাশে দিয়ে লিখে রাখো যে অপ্রতিসম, অথবা সত্যের মধ্যে লিখতে পারো। তবে কেন লিখতে হবে না, কেন আমি তোমাকে ফোর্স করতেছি না, সেটা একটু রিজন আছে, একটু পরে দিয়ে বুঝবা, কারণ এখানের মধ্যে অনেকগুলো বেসিক আছে। দেখো অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন থাকতে হবে। তুমি চাইলে একটা কাজ করো, তোমরা সবাই যারা যারা এখানে লাইভ ক্লাসে দেখতেছো, অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন থাকতে হবে। তুমি একটা কাজ করতে পারো, কাজটা হচ্ছে এই জিনিসটা শুরুতে লিখে দিতে পারো, একদম শুরুতে এই জিনিসটা শুরুতে লিখে ফেলতে পারো, অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন থাকতে হবে। এখন তোমাকে আমি বোঝাচ্ছি যে এটার মধ্যে রিয়েল ডিফারেন্সটা কি, হোয়াট ইজ কাইরাল কার্বন। প্রশ্ন হচ্ছে স্যার কাইরাল কার্বন মানে কি? কাইরাল কার্বন মানে হচ্ছে, পাশে দিয়ে ডেফিনেশনটা লিখো, খুবই সিম্পল একটা ডেফিনেশন, কার্বনের চারপাশে। বুঝতেছি ভাইয়া তোমাদের কনফিউশন কোন জায়গায়, আমি বুঝতেছি, আমাকে একটু সময় দাও, সবকিছু একটা নিঃশ্বাসে পড়াতে পারবো না, আমি তো মানুষ। তোমাদের যে কনফিউশনগুলো আসতেছে সবকিছু ক্লিয়ার হবে মাত্র, এখন কতক্ষণ গেল, 6:15 হয়ে গেছে। দেখো আমি কিন্তু অনেক স্লো পড়াচ্ছি না। দেখো কার্বনের চারপাশে 4টি ভিন্ন পরমাণু বা মূলক, কি বললাম, কার্বনের চারপাশে 4টি ভিন্ন পরমাণু বা মূলক, ABCD 4টা ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত থাকলে ওই কার্বনকে বলা হচ্ছে কাইরাল কার্বন। কি বললাম, কার্বনের চারপাশে 4টি ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত থাকলে ওই কার্বনকে বলা হচ্ছে কাইরাল কার্বন। তবে ভাই একটা কথা আছে যে এখানে অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন সেটা কিন্তু একটা হতে হবে। কারণ তোমাকে আমি একটু কিছু কথা বলি যে কিছু কিছু যৌগ আছে যেখানে একাধিক কাইরাল কার্বন আছে কিন্তু সেটা আলোক নিষ্ক্রিয়, যেমন মেসোযৌগ। মনে আছে মেসোযৌগ? একাধিক কাইরাল কার্বন আছে। যারা যারা এই পড়ে এসেছো তারা কিন্তু আমার সাথে এগ্রি না? এগ্রি থাকলে এগ্রি বলো দেখি। কতগুলো কার্বন মানে কতগুলো যৌগ আছে যে একাধিক কাইরাল কার্বন আছে কিন্তু তারা আলোক নিষ্ক্রিয়, সেটা হচ্ছে মেসোযৌগ। আবার কতগুলো যৌগ আছে যে একাধিক কাইরাল কার্বন কিন্তু তারা আলোক সক্রিয়, ডায়াস্টেরিওমার। এখন তুমি কি বলবা? তার মানে কাইরাল কার্বন একাধিক থাকলে হতে পারে নাও হতে পারে, সেজন্য আমি বলবো কি, তার মানে একাধিক থাকলে আলোক সক্রিয়তা হবে কিনা সেটার কোনো গ্যারান্টি নাই। সেটার কোনো গ্যারান্টি নাই। তাহলে আমি বলতে পারি যে একটি মাত্র অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন থাকলে 100% গ্যারান্টি, কি বললাম, 100% গ্যারান্টি জ্যামিতিক আলোক সমানতা সেটা দিবে। আমার সাথে এগ্রি কার? আচ্ছা পড়ে আসছো তোমরা নাকি আমার সাথে আমি বলতেছি এগ্রি দিয়ে যাচ্ছ? কারা কারা এখানে এইচএসসি আগে যারা দিছো, এইচএসসি আগে যারা না, যারা এইচএসসি ক্যান্ডিডেট তারা জানছে এইচএসসি ক্যান্ডিডেটরা জানছে। ফিফথ কন্ডিশনটা আবার বলেন। ফিফথ কন্ডিশনটা ভাইয়া হচ্ছে যৌগটি
এক সমতুল্য আলোকতলকে, যৌগটি এক সমতুল্য আলোকতলকে ডানে বা বামে ঘুরাতে সক্ষম হতে হবে, ডানে বা বামে ঘুরাতে সক্ষম হতে হবে। তো আমার কথা বুঝছো? তো তোমাদের বইয়ে লেখা আছে কাইরাল কার্বন, অপ্রতিসম কাইরাল কার্বন বা কার্বন থাকতে হবে। এখন তুমি আমাকে বলো, বইয়ের লেখককে প্রশ্ন করো, যে বইয়ের লেখককে প্রশ্ন করো রাতে ফোন দিয়ে, যে স্যার আপনি যে এখানে বললেন একটা কাইরাল কার্বন থাকতে হবে, মানে আমি জাস্ট বললেন অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন থাকতে হবে, বইয়ে এভাবে লেখা আছে না ভাইয়া? তাহলে মেসেজ জগতে একাধিক কাইরাল কার্বন আছে, একাধিক আছে, মানে মেসেজ জগতে কাইরাল কার্বন আছে, তাহলে সেটা দিচ্ছে না কেন? কারণটা কি? তার মানে একটা কথা বললাম যে কি, একাধিক থাকলে সেটার কোনো গ্যারান্টি নাই, সেটার কোনো নিশ্চয়তা নাই। সেটা দিতে পারে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে দিতে পারতেছে, আবার কিছু কিছু ক্ষেত্রে দিতে পারতেছে না। তাহলে আমি কি বলবো? আমার ডেফিনেশনে সত্য তো আমি কি বলবো? শুধুমাত্র একটি, কি বললাম? শুধুমাত্র একটি, শুধুমাত্র একটি অপ্রতিসম কার্বন। অপ্রতিসম কার্বন মানে হচ্ছে কাইরাল কার্বন অপর নাম। শুধুমাত্র একটি অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন থাকতে হবে। এখন আমাকে বলো, যেহেতু এটা একটা কনফিউশন, একটা রুল, আমি এটা এখানে ইনক্লুড করি নাই, কাজটা কি ভালো করছি নাকি খারাপ করছি, এটা হচ্ছে কথা। বাট ভাইয়া কাইরালিটি মাস্ট, কাইরালিটি যদি না থাকে আলোক সমানতা দিবে না, একদম সহজ কথা, একদম সহজ কথা। 4 নম্বর রুল अगेन প্লিজ। আরে ভাইয়া উভয় কনফিগারেশন পরস্পর অসমাপতিত হতে হবে। মানে অসমাপতিত মানে হচ্ছে যে চুপসে যায় না। এই হাতের এই আঙ্গুলটা এই আঙ্গুলের সাথে কি হয়েছে? আরে তোমার হাত আছে না, তোমার হাতটা নাও না, হাতটা নিয়ে তুমি বলো স্যার অসমাপতিত কাকে বলে? এটা, এটা হচ্ছে অসমাপতিত। সরি, এটা হচ্ছে সমাপতিত। স্যার অসমাপতিত কোনটা? এটা, এটা হচ্ছে অসমাপতিত। অর্থাৎ প্রত্যেকটা আঙ্গুল দেখো, যে এই আঙ্গুল, প্রত্যেকটা আঙ্গুল দেখো চুপসে গেছে, বরাবর কি বসছে এখানে? বসে নাই। তার মানে এটা কেন হচ্ছে ভাই? কেন? কারণটা হচ্ছে মিরর ইমেজ। কারণটা হচ্ছে কি? মিরর ইমেজ। আচ্ছা, যারা আলোক সম্বন্ধ দেয় না তাদের মধ্যে কি কাইরাল কার্বন আছে? না ভাইয়া, না ভাইয়া, কাইরাল কার্বন থাকতে হবে। কাইরালিটিক কম্পাউন্ড বাংলাটি, কাইরালিটিক কম্পাউন্ড, কাইরালিটি মানে কাইরালিটি, এটা বাংলা নাই। কাইরালিটি মানে হচ্ছে হ্যান্ডনেস, হ্যান্ডনেস মানে হচ্ছে, তোমাকে আমি জাস্ট বললাম যে তোমরা হচ্ছে ছোট মানুষ, তোমাদেরকে এত বেশি ডিপ আলোচনা আমি করতে পারবো না, ঠিক আছে? আমি তোমাকে বললাম কাইরালিটি মানে হচ্ছে, কাইরালিটি মানে হচ্ছে কি? ডাইসিমেট্রিক্যাল, অর্থাৎ যেটা অপ্রতিসাম্য। সাপোজ আমার হাত হচ্ছে কাইরালিটি, আমার হাত হচ্ছে কাইরালিটি। কেন ভাইয়া? কারণ আমার হাতের প্রত্যেকটা অংশ সমান না, মানে অপ্রতিসাম্য। যেটা অপ্রতিসাম্য সেটা হচ্ছে কাইরালিটি, এটা। আর এই সত্যটা তুমি চাইলে উপরে লিখে দিতে পারো, বাট একটা কথা মনে রাখবা, শুধুমাত্র একটি। বাট একাধিক হলো সেটা ভাই নিশ্চয় না যায়, কারণ দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দিচ্ছে। কেমন? যেমন ধরো তোমাকে আমি যদি ডায়াস্টেরিওমার দেখাবো, ডায়াস্টেরিওমারে একাধিক কাইরাল কার্বন আছে, আলোক সক্রিয়। মেসেজ জগতে একাধিক কাইরাল কার্বন আছে, আলোক সক্রিয়, সরি আলোক নিষ্ক্রিয়। তো তুমি কি বলবা এখন? তুমি কাকে দোষারোপ করবা? ঠিক আছে? সো আর একটা কথা, আচ্ছা তোমাদেরকে আরেকটা কথা বলি, আজকে রাতে আমাকে অনেকজন নক দিবে। নক দিবে বলতে সে কি জন্য নক দিবে আমি একটু পরে বলতেছি। দেখো দেখো এক্সাম্পল আসি। আমাকে বলো এই যৌগটা কি আলোক সমানতা দিবে? তোমাকে আমি একটা কথা বললাম যে কি, তোমরা একটা কাজ করবা, তোমরা যারা কনফিউশন আছো সবাই একটা কাজ করবা, যে অপ্রতিসম কার্বন অথবা একটি মাত্র কাইরাল কার্বন যেটা বলছিলাম সেটা একদম উপরে লিখে দিও, কারণ টিচাররা ওইটা বেশি খুঁজে। ঠিক আছে? যদিও ওইটা আসলে লাস্টে লেখাটাই বেটার, তবে টিচাররা যেটা এক্সামিনার যেটা খাতা চেক করে এবং তোমাদের বইয়ে ওটা উপরে একদম লেখা আছে। ঠিক আছে? কিন্তু ভাই আসল কন্ডিশন হচ্ছে ডাইসিমেট্রিক্যাল। আমি তোমাকে বোঝাচ্ছি এগুলো অনেক উপরের লেভেলের বেসিক। ঠিক আছে? এখন কথা হচ্ছে কি, তুমি যেহেতু পরীক্ষা লিখবা তাহলে সবচেয়ে উপরে লিখে দিও যে অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন একটি থাকতে হবে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন আমাকে বলো যে এই জিনিসটা ডাইসিমেট্রিক্যাল না? আচ্ছা, অনেক কেউ ডাইসিমেট্রিক্যাল বুঝতেছে না, আমি বললাম তো তোমরা আসলে এগুলো পড়ো নাই কোনোদিন। আচ্ছা, ডাইসিমেট্রিক্যাল কথা বাদ দাও, একটা কথা বলো, এখানে কাইরাল কার্বন আছে? কাইরাল কার্বন আছে। কাইরাল কার্বন মানে কি? কার্বনের চারপাশে 4টি ভিন্ন পরমাণু বা মূলক যুক্ত থাকলে ওই কার্বনকে বলা হয় কাইরাল কার্বন। তার মানে কার্বনের চারপাশে, সাপোজ ধরো কার্বনের চারপাশে যদি এইভাবে থাকতো OH OH
HCH3, এটাকে কি কাইরাল কার্বন বলতে পারবো না ভাইয়া? কেন ভাইয়া? কারণ কার্বনের চারপাশে চারটা ভিন্ন হতে হবে, চারোটাই ভিন্ন হতে হবে, চারোটাই কি হতে হবে? ভিন্ন। তার মানে এই যে আমি যে কার্বনটা লিখলাম এটা হচ্ছে একটা কাইরাল কার্বন। তার মানে এই কাইরাল কার্বনটা অবশ্যই, যেহেতু কাইরাল কার্বন তাহলে এটা আলোক সমানতা দিবে, এবং এখানে একটা আছে না, তার মানে সত্যটা ফিল আপ করছে। তার মানে কি একটা আছে যেহেতু বলছে 100%, মানে গ্যারান্টি দিয়ে বলতে পারবো এটা আলোক সমানতা দিবে। এখন আলোক সমানতা যদি দেয় তাহলে আলোক সমানতার কন্ডিশন যদি আমি বরাবর লিখি কি কি ছিল, যেটা আলোক সমানতা দিচ্ছিল সেটার মধ্যে কন্ডিশন কি কি ছিল? তারা হচ্ছে মিরর ইমেজ দিচ্ছে, মিরর মানে বুঝি, এবং তাদের মধ্যে দর্পণ প্রতিবিম্ব দেখা যায়। OH এবং এইচটা ছিল ডান পাশে, সেটা চলে গেছে বাম পাশে, তাহলে এটা চলে আসছে CH3। এটার নাম কি? এটার নাম কি? এটার নাম বলতেছে ডি-ল্যাকটিক অ্যাসিড। ডি-ল্যাকটিক অ্যাসিড, এটার নাম বলতেছে অ্যাল-ল্যাকটিক অ্যাসিড। এখন তোমাকে আমি একটা কথা বলবো, বলি, আশা করি অনেকজন অ্যাগ্রি হবে না, কারণ তারা তো 10 মিনিট স্কুলে ভিডিও দেখে। আচ্ছা দেখো ডিএল, আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি, আমি চাইলে ইচ্ছা মতো, নিজের ইচ্ছা মতো আমি বললাম এটা অ্যাল, আমি বললাম ডি, ঠিক আছে? নিজের ইচ্ছা মতো আমি ডি এবং অ্যাল বলতে পারবো, কোনো সমস্যা নাই। কোনটা ডি কোনটা অ্যাল সেটা আমি বুঝবো এক্সপেরিমেন্ট করে। ভাইয়া 10 মিনিট স্কুলে সিআরএন আমাকে এটা দেখাইছিল না ভাইয়া, সিআরএনটা তোমাকে বোঝাচ্ছে শুধুমাত্র একটা টেকনিক দেখাই দিচ্ছে ভাইয়া। রিয়েল বেসিক হচ্ছে কোনটা ডি কোনটা অ্যাল, মানে সাপোজ ধরো এটা হচ্ছে যৌগ, এই যৌগটা পিপিএল কে কোন দিকে ঘোরাচ্ছে, সাপোজ ধরো ডান দিকে ঘোরাচ্ছে, তাহলে সেটা হচ্ছে ডি। এখন কথা হচ্ছে ডান দিকে ঘোরাচ্ছে নাকি বাম দিকে ঘোরাচ্ছে সেটা তো আমি জানি না, সেটা আমাকে এক্সপেরিমেন্ট করতে হবে, আমাকে পোলারোমিটার ঢুকাতে হবে, তারপর আমি যদি দেখি যে পিপিএল কে সে ডান দিকে ঘোরাচ্ছে তবে আমি ডি বলতে পারবো, পিপিএল কে সে যদি বাম দিকে ঘোরায়, ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘোরায়, তবে আমি অ্যাল বলতে পারবো, তবে আমি তাকে অ্যাল বলতে পারবো। ভাইয়া কি বললাম? ডান দিকে ঘোরালে ডি বলতে পারবো ডেক্সট্রো রোটেটরি, আর বাম দিকে বললে অ্যাল বলতে পারবো। এখন তোমরা বলছো ভাইয়া সিআরএন রুলস তো এটা বলবিছে, আরে ভাইয়া সিআরএন রুলস বাদ দাও, তুমি বেসিকটা বলো। বেসিকটা হচ্ছে মেইন যে বেসিক, ওই সিআরএন রুল দিয়ে তুমি কখনো ডিএল ভাবে চিহ্নিত করা যায় না। আমি তোমাকে বলতেছি সিআরএন রুল দিয়ে তুমি ডিএল ভাবে চিহ্নিত করতে পারবা না। তুমি অনেককে মুখস্থ করে ভাইয়া ওএস ডান পাশে থাকবে ডি হবে না, ভাইয়া ওএস ডান পাশে থাকো বাম পাশে থাকো ডাজেন্ট ম্যাটার, আমি ডি অথবা অ্যাল ইচ্ছা মতো বলতে পারবো। কেন? কারণ আমাকে এক্সপেরিমেন্ট করে ফাইন্ড আউট করতে হবে যে কোনটা ডি কোনটা অ্যাল। এতটুকু ক্লিয়ার? আচ্ছা তাহলে এটা গেল ডি ল্যাকটিক অ্যাসিড, এটা হচ্ছে অ্যাল ল্যাকটিক অ্যাসিড। এখন আমাকে বলো দুইটাই হচ্ছে আলোক সক্রিয়, কেন ভাইয়া? তারা কেন? এটা ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছে আর এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছে। কাকে ঘোরাচ্ছে ভাইয়া? এই যৌগটা পিপিএল কে ঘোরাচ্ছে। এই যৌগটা কোথায় আছে ভাইয়া? এই যৌগটা আছে পোলারোমিটারে। কোথায় আছে? পোলারোমিটারে। পোলারোমিটারে এই যৌগটাকে কোলে করে এখানে বসাই দিচ্ছি, বসানোর পরে দেখা যাচ্ছে সাপোজ ধরে প্রথমে এই যৌগটাকে কোলে করে এখানে বসাইছি, দেখা যাচ্ছে এই যৌগটা পিপিএল কে ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছে, আবার এই যৌগটা ঘোরাচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে আমি বলতে পারি দুইটা যৌগ হচ্ছে পরস্পরের আলোক সমাণু, তারা হচ্ছে আলোক সমাণু। এখন এখানে আরো নতুন কনসেপ্ট আসবে, এখানে ডিএল তো ক্যাপিটাল লেটার হবে, এই ছেলেটা আছে ক্যাপিটাল স্মল এগুলোতে, মানে এত যে বেসিক পড়াচ্ছি তার এগুলো নাই, সে সন্তুষ্ট না, সে আছে ডি স্যার এটা তো এরকম হবে, স্যার ওইটা এরকম হবে। কোথায় পাইছো ভাইয়া? ডি সবসময় ছোট হাতের হয়, ডি ল্যাকটিক অ্যাসিড, ডিএল সবসময় ছোট হাতের, ডি ল্যাকটিক অ্যাসিড আর ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা এখন এরপরে আসি, তোমরা এখন আচ্ছা দেখো, ওকে দেখো কথা আছে এখানে। আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি কেন? ডি ল্যাকটিক অ্যাসিড মুছে দেওয়ার কথা ছিল না। আচ্ছা দেখো এখন নতুন একটা কনসেপ্ট আসবে, নতুন একটা কনসেপ্ট হচ্ছে তাহলে এটা আলোক সক্রিয়, আলোক সক্রিয় মানে এটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, কেন ভাইয়া? আচ্ছা অপটিক্যালি অ্যাক্টিভ কিভাবে বুঝবো? কেউ যদি আস্ক করে, অনেক কেউ বলবে যে কোন স্যারের কাছে পড়ো, আচ্ছা আমাকে বলো অপটিক্যালি অ্যাক্টিভ কিভাবে বুঝবো? তুমি ওকে বলবে যে আমি এত কিছু জানি না, আমাকে পড়াইছে ডাইসিমেট্রিক্যাল হলে এরা অপটিক্যাল অ্যাক্টিভ, সে হাঁ করে তাকায় থাকবে। ওদের কি বললা? ডাইসিমেট্রিক্যাল মানে হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, তাকে বুঝাই দিবা ডাইসিমেট্রিক্যাল মানে কি? যৌগটাকে মাঝখান বরাবর অক্ষ বরাবর ছেদ করো, ছেদ করলে একটা অংশ আর একটা অংশের বিপরীত, বিপরীত মানে আছে একটা অংশ আর একটা অংশের কি অমিল দেখা যাচ্ছে, তার মানে ডাইসিমেট্রিক্যাল। এত কথা না, ডাইসিমেট্রিক্যাল মানে সেটা অপটিক্যালি অ্যাক্টিভ, অপটিক্যালি অ্যাক্টিভ মানে সেটা আলোক সক্রিয়, এটা আলোক সক্রিয়, এটা আলোক সক্রিয়। এরকম দুইটা আলোক সক্রিয় যৌগকে পরস্পরের এনানসিয়ামার বলে। আর একটা টপিক আসছে, কি বলে? পরস্পরের এনানসিয়ামার বলে। ভয় পাবা না প্লিজ, ভয় পাবা না, এনানসিয়ামারটা খুবই ইজি একটা টপিক, বুঝে দিচ্ছি। কি বললাম?
দুইটা আলোক সক্রিয় যৌগ পাইছি, দুইটা আলোক সক্রিয় যৌগকে পরস্পরের এনানসিওমার বলে। এখন মাথায় বাড়ি বসছে যে আসলে এনানসিওমার করতে আসলো। এনানসিওমার ইজ নাথিং বাট দুইটা যৌগের পরস্পর বৈশিষ্ট্য। কি বললাম? দুইটা যৌগের পরস্পর ধর্মটা হচ্ছে কি? এনানসিওমার। একদম সহজ কথা যদি বলি, দেখো আলোক সক্রিয় দুইটি যৌগকে কেউ যদি আস্ক করে এনানসিওমার কি, তুমি বলবা আলোক সক্রিয় দুইটি যৌগকে পরস্পর এনানসিওমার বলে। তোমরা এনানসিওমার বললে ভয় পেয়ে যাও, এনানসিওমার কি? আসলে এনানসিওমার কিচ্ছু না। আমরা আলোক সক্রিয় চিনি দুইটি যৌগকে পরস্পরের এনানসিওমার বলে। কি বললাম? দুইটি যৌগকে পরস্পরের কি বলে? এনানসিওমার বলে। এখন এই এনানসিওমার চিনার কিছু উপায় আছে। এখন আমি চাইলে তোমাকে ডেফিনিশনটা 3 ভাবে বলতে পারি। কয়ভাবে বলতে পারি? 3 ভাবে। ডান দিকে ঘুরাবে নাকি বাম দিকে ঘুরাবে এটা কেমনে বুঝবো? এর রহমান তুমি হয়তো বাফারিং হয়েছে, কারণ এই কথাগুলো চিল্লে বুঝছি। রহমানের আমি আনসার দিব না আর, কারণ আমি চিল্লে বুঝছি। স্যার প্লাস মাইনাস দিতে পারবো না। প্লাস মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নাই, জাস্ট ডিইলেকট্রিক অ্যাসিড আর ল্যাকটিক অ্যাসিড প্লাস মাইনাস তুমি এভাবে দিতে পারো। আচ্ছা বেসিকে প্রবলেম আছে, দেখো ডি যদি দিতে পারো, ডি দিলে প্লাস দিতে পারবে না। কি বললাম? হয়তো ডি দাও না হলে প্লাস দাও, হয়তো এল দাও না হলে মাইনাস দাও। ক্লিয়ার হয়েছে? আচ্ছা আজান দিয়ে বলতেছে, এই কি পড়াবো, আর পড়ানোর সময়টা নাই, অথচ কিছুই পড়ানো হয় না এখনো। কিছুই পড়ানো হয় না, ঠিক আছে। শাহাদাত হোসেন আনসারটা পাইছো? আচ্ছা এনানসিওমার মানে কি স্যার? আর একটু ডিটেলসে পড়ান স্যার। আমরা ডিটেলস পড়তে স্যার অভ্যস্ত তো, আমরা এনানসিওমার একটু শর্টকাট বললে স্যার আমরা বুঝবো না, একটু ডিটেলসে পড়ান। আচ্ছা এনানসিওমার আচ্ছা একটু আজানটা দিচ্ছে তো, একটু আজানটা তাহলে একটু স্টপ হোক। তোমরা এমনি এতক্ষণ পর্যন্ত যা বুঝাইছি বুঝছো? সব বোঝা গেছে? ক্লাসটা আর একটু ভাইয়া, আর নামাজের টাইমটা একটু দেরি হবে আর কি, একটু 7-8 মিনিট লাগবে, একটু 7-8 মিনিট সবাই থাকো। আজকের ক্লাসটা সেই হলো না, আচ্ছা মানে তার কাছে মোটে পছন্দ হয় নাই। এতগুলো মানুষ যখন দেখতেছে ক্লাসগুলো, কারো কাছে বাকওয়াস লাগবে, কারো কাছে বোরিং লাগবে, কারো কাছে ভালো লাগবে, সব কিছু মিলে তো আসলে তাদের রেসপন্সটা, ঠিক আছে। আচ্ছা এনানসিওমার মানে কি? এনানসিওমার মানে হচ্ছে একদম সহজ কথা, ফার্স্টে ডেফিনেশনটা তোমরা একটু লিখে ফেলতে পারো, পরে দিয়ে লিখে নিবা, আমি বলি ডেফিনেশনটা কি। দেখো যেসব জৈব যৌগের অথবা এতে বলতে পারো যে সকল আলোক সমানোদয় পরস্পর দর্পণ প্রতিবিম্ব। কি বললাম? যে সকল আলোক সমানোদয় পরস্পর দর্পণ প্রতিবিম্ব কিন্তু অপ্রস্থাপনীয়। কি বললাম? যে সকল আলোক সমানোদয় পরস্পর দর্পণ প্রতিবিম্ব কিন্তু অপ্রস্থাপনীয়, তাদেরকে পরস্পরের এনানসিওমার বলে। স্যার বুঝি নাই, তাদেরকে পরস্পরের কি বলে? এনানসিওমার বলে। আচ্ছা এই জিনিসটা না বুঝলে তাহলে এনানসিওমার, আমি তোমাকে আর একটা বড় ডেফিনেশন বলতেছি। দেখো যে আলোক সমানোদয় এক সমতলীয় আলোকতলকে ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরায়, ফলে সমমানের মিশ্রণে কোনো আলোক সক্রিয়তা থাকে না, অর্থাৎ আবর্তন মাত্রা প্রশমিত হয়ে শূন্য হয়ে যায়, তাদেরকে পরস্পরের এনানসিওমার বলে। স্যার কিচ্ছু বুঝি নাই, আবার বলেন। আচ্ছা আবার বলতেছি, পরে দিয়ে এক্সপ্লেন করবো। কি বললাম? যে আলোক সমানোদয় এক সমতলীয় আলোকতলকে ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরায়। কি বললাম? যে আলোক সমানোদয়, ভালোভাবে দেখো তো, যে আলোক সমানোদয় ঘড়ির কাঁটার দিকে, সেম জিনিসটা আবার লিখি, যে আলোক সমানোদয় ঘড়ির কাঁটার দিকে, সরি আমার এখানে কি ছিল, সিএসটি ছিল না, দেখো যে আলোক সমানোদয়, এটা হচ্ছে একটা আলোক সমানোদয় না, দুইটাতে আলোক সমানো, বুঝো নাই মনে হয়। যে আলোক সমানোদয়, দেখো এটা হচ্ছে মিরর ইমেজ। কি বললাম? দেখো যে আলোক সমানোদয় এক সমতলীয় আলোকতলকে, ভাইয়া এক সমতলীয় আলোকতল মানে কি? এক সমতলীয় আলোকতল মানে হচ্ছে পিপিএলটা, এই পিপিএলটাকে ঘুরাচ্ছে। যে আলোক সমানোদয় এক সমতলীয় আলোকতলকে ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরায়,
কি বললাম, যে আলোক সমন্বয় এক সমতুল্য আলোক তলকে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরায়, ফলে সমমোলার মিশ্রণে কোনো আলোক সক্রিয়তা থাকে না, অর্থাৎ আবর্তন মাত্রা প্রশমিত হয়ে শূন্য হয়ে যায়। এখন সবার প্রশ্ন হচ্ছে ভাইয়া সমমোলার মিশ্রণ বুঝি নাই, সমমোলার মিশ্রণ বুঝি নাই, হোয়াট ইজ সমমোলার মিশ্রণ, এটা বোঝাচ্ছি এখন, এটা বোঝাচ্ছি। সমমোলার মিশ্রণ মানে হচ্ছে, সাপোজ ধরো এটা ডিল্যাকটিক অ্যাসিড না ভাইয়া, আমি ইচ্ছা মতো ধরলাম এটা ডিল্যাকটিক অ্যাসিড, এটা হচ্ছে অ্যালল্যাকটিক অ্যাসিড, কথা বুঝছো? আমি সাপোজ ধরো ডিল্যাকটিক অ্যাসিড নিলাম 5 গ্রাম, কত গ্রাম নিলাম, ডিল্যাকটিক অ্যাসিডের সলিউশন নিলাম 5 গ্রাম, অ্যালল্যাকটিক অ্যাসিড নিলাম কয় গ্রাম, তাও কিন্তু 5 গ্রাম। তো ডিল্যাকটিক অ্যাসিড 5 গ্রাম, অ্যালল্যাকটিক অ্যাসিড 5 গ্রাম। এখন আমাকে বলো সমমোলার হয়েছে? সমমোলার মানে কি? সেম মোল হতে হবে। তাহলে সেম মোল নিছি, তাহলে ডিল্যাকটিক অ্যাসিড 5 গ্রাম, অ্যালল্যাকটিক অ্যাসিড 5 গ্রাম, দুইটা মিলে আমি ডিএল সলিউশন তৈরি করলাম। কি তৈরি করলাম? ডিএল সলিউশন তৈরি করলাম। এই যে ডিএল সলিউশনটা হচ্ছে আলোক নিষ্ক্রিয়তা প্রদর্শন করবে। ভাইয়া বুঝি নেই কিভাবে, দেখো প্রথম কথা হচ্ছে যে এই প্রথম যৌগটা আলোক পিপিএল কে ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছে, আর এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছে। এখন দুইটাকে অ্যাড করো, দুইটাকে কি করো? অ্যাড করো। অ্যাড করার পরে দেখা যাচ্ছে যে এইটা এদিকে ঘুরালে এটা ঘুরাচ্ছে এদিকে বিপরীত দিকে, অর্থাৎ আমি যদি দুইটাকে কম্বাইন করি তাহলে একটা ঘড়ির কাঁটার দিকে আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ আলটিমেট রোটেশন কত? বুঝি নাই মনে হয়, আমরা কিচ্ছু বুঝছি। আলটিমেট রোটেশন কত? ফার্স্টের সাপোজ ধরো ফার্স্টের রোটেশন কত? তোমাদের বই যেটা লেখা থাকে +2.24। +2.24 কেন? ডান দিকে ঘুরাচ্ছে +2.24, বাম দিকে ঘুরাচ্ছে -2.24 ডিগ্রি। তাহলে আমি যদি দুইটাকে যদি কম্বাইন করি তাহলে +2.24 এবং -2.24 আলটিমেট রোটেশন হচ্ছে 0। তার মানে আলটিমেট রোটেশন যদি 0 থাকে তাহলে এটা হচ্ছে আলোক নিষ্ক্রিয়। কি বললাম? আলোক নিষ্ক্রিয়, অর্থাৎ এনানসিয়ামার আমি এক ডিলে দুই পাখি, অর্থাৎ একটাতে আমি দুইটা পরে দিছি যে এনানসিয়ামার হচ্ছে আলোক নিষ্ক্রিয়তা প্রদর্শন করে। এনানসিয়ামার আলোক নিষ্ক্রিয়তা প্রদর্শন করে কেন? কারণ এনানসিয়ামার সমমোলের মিশ্রণে দেখা যাচ্ছে তাদের আবর্তন মাত্রা প্রশমিত হয়ে শূন্য হয়ে যাচ্ছে, অর্থাৎ +2.24 -2.24 = 0। অর্থাৎ আবর্তন মাত্রা প্রশমিত হয়ে যদি শূন্য হয়ে যায় তাহলে তারা আলোক নিষ্ক্রিয়তা প্রদর্শন করবে, তারা আলোক নিষ্ক্রিয়তা প্রদর্শন করবে। আচ্ছা, যারা যারা বলছো স্যার নোট করতে কিয়ামত হবে, আচ্ছা যাই হোক, আমি জানতাম আসলে। আমি একটা কথা বলে রাখি যে তোমাদেরকে আমি একটা কথা আসলে বারবার বলতে, তোমরা এখন বলবো যে ইস্তিয়াক স্যার নিজেকে কি মনে করে, আসলে কি মনে করে জানা, যে বেসিক ডেপথ কতটুকু দিতে পারবো সেটা ইমাজিন করতে পারবো না, আসলে ইমাজিন করতে পারবো না। সো একটু রেসপন্স দেখাও ভালোভাবে, একটু ভালোভাবে ক্লাসে অংশগ্রহণ করো, কারণ আমি মানুষটা শুধু চাই হচ্ছে তোমাদের শেখার আগ্রহটা, তোমাদের আগ্রহ যখন দেখবো, কারণ আমি তোমাদেরকে সমানতাতে কিন্তু আরেকটা ক্লাস দিতে চাইছিলাম, মানে স্ট্রাকচারাল আইসোমারিজম নিয়ে, তো তোমাদের অংশগ্রহণ কমে গেছে। তো অংশগ্রহণ যখন কমে যাচ্ছে, মাঝখানে কমে গেছিল, তো কমে গেলে আসলে দেখা যাচ্ছে কি যে আমার এফোর্টটা ওভাবে কমতে থাকবে, আমার এফোর্টটাও কমতে থাকবে, তোমাদের অংশগ্রহণ কমতেছে, তোমাদের আগ্রহ কমতেছে, তোমাদের নোট দেওয়ার টেন্ডেন্সি কমে যাচ্ছে, তোমাদের জৈব রসায়ন থেকে ফিল উঠে যাচ্ছে, তাহলে আমার এফোর্টটা কমে যাচ্ছে। কারণ আমার কথা হচ্ছে আমি কিন্তু কোনো কিছু বাদ দিচ্ছি না, যে জিনিসটা যেমন তুমি বলতে পারো যে ভাই আলোক সমানতা তুমি বিলিভ করবা না, এখনো কিন্তু 50% পড়া হয় নাই ভালোভাবে, মানে এখনো তোমাকে আমি আরো বেসিক আরো বাকি আছে, তার মানে এটার আরেকটা ক্লাস লাগবে। যেখানে পরশুদিন আমাদেরকে হাইড্রোকার্বন ধরার কথা ছিল, সেখানে আমাকে আরেকটা ক্লাস দিতে হবে। কোথায়? লেকচার নাম্বার 11 চলে যাচ্ছে, কোথায়? আলোক সমানতায়। তো আমি বিলিভ করবো না, আমি কখনো এরকম ব্যাচকে আমি এতভাবে এইভাবে পড়াইনি। আলোক সমানতা সবসময় প্রত্যেকটা ব্যাচকে 2 ক্লাসে পড়াইতাম, সরি 1 ক্লাসে পড়াইতাম। এখানে দেখা যাচ্ছে 2 ক্লাস, কেন? কারণ তোমাদেরকে আমি শিখাতে চাচ্ছি ভালোভাবে, তোমরা যাতে এনজয় করো। সো এতটুকু পর্যন্ত ছিল কি এনানসিওমার। এনানসিওমার যদি বুঝে না থাকলে সমস্যা নাই, আমরা পড়া দিয়ে আবার দেখব। আচ্ছা, যা করছেন আলহামদুলিল্লাহ সময় বুঝে গেছি। ফিল কমবে না স্যার, দিন দিন ইন্টারেস্ট বাড়তেছে। আচ্ছা যাই হোক, আচ্ছা ঠিক আছে, আগামীকাল ক্লাসে আমরা যদি চাই তাহলে আগামীকাল রাত 9টায় একটা ক্লাস দেওয়া যায়, ঠিক আছে? সবাই যদি অ্যাগ্রি থাকো আগামীকাল রাত 9টায়, কারণ বিকালে রবি মঙ্গল বৃহস্পতি পসিবল না। সো আগামীকাল রাত 9টায় একটা ফ্রি টাইম আছে, ওইখানে তোমাদেরকে ক্লাসটা দিতে পারি যদি সবাই যদি টাইম থাকে, কারণ অনেকজনের টিচার বিভিন্ন সাবজেক্ট পড়তে হয়। সো আমাকে চিন্তা করতে হবে তোমাদের কথা, তোমাকেও চিন্তা করতে হবে আমার কথা। সো এখন সেজন্য কালকে দেখি ইনশাল্লাহ যদি রাত 9টায় যদি তোমরা ক্লাসটা করতে পারো তাহলে করা যায় আর কি, ঠিক আছে স্যার? নেক্সট ক্লাসের শুরুতে এটা অ্যানাউন্সিংয়ের ভাইয়া খুব এখানে কিছু বাদ রাখি নাই, তোমরা ক্লাসগুলো আবার দেখিও, 2বার করে দেখিও, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ হাফেজ।